হাই এভরিওয়ান, আশা করি আমাকে শোনা যাচ্ছে। আজকে লাইভটা শুরু করে দিচ্ছি, রাইট টাইমে আজকে শুরু করতে পেরেছি। সো আজকের যে লাইভটা হচ্ছে সেটা সম্পর্কে তোমরা অলরেডি জানো সবাই। তো এই লাইভটা করা হচ্ছে লার্ন উইথ সুমিতা। তোমরা জানো যে আমাদের যে লার্ন উইথ সুমিত গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটা, সেই গ্রুপে একসাথে 10,000 আমাদের সদস্য, পরিবারটা 10,000 মানে সদস্যের পরিবার হয়ে গেছে। তো সেই আনন্দ ভাগাভাগি করতে আজকে আমাদের সাথে আমাদের খুবই প্রিয় একজন মানুষ, যিনি আমাকে কিছুদিন আগে ইনভাইট করেছিলেন। তার আমাদের দুজনের খুব একই সাথে আমাদের দুইটা কমিউনিটি, দুইটা মাইল ফলো রিচ করেছে। সো আজকে আমি তাকেই আসলে আমাদের কমিউনিটি ইনভাইট করেছি এবং তাকে আসলে পরিচয় করতে একদমই সময় নেব না আমি, কারণ তোমরা অলরেডি অপেক্ষা করে আছো অনেকক্ষণ। সো আমি মানে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সবার প্রিয় ঝঙ্কার ভাইকে। হ্যালো ঝঙ্কার ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, খুবই চমৎকার। থ্যাংক ইউ সুমিত ফর হ্যাভিং মি। ওকে, তো ভাইয়া আপনাকে মানে আর ইন্ট্রোডিউস করে আমি সময় নষ্ট করব না। আপনার জন্য অলরেডি অনেক প্রশ্ন রেডি হয়ে আছে আমাদের লাইভে। সো সেই প্রশ্নগুলো আমি সরাসরি নেওয়া শুরু করব এবং সেই সাথে একটু যেটা আমরা করব সেটা হচ্ছে আপনি বিরক্ত হলেও কিছু করার নাই। সেটা হচ্ছে 3 জন মানুষকে আমরা লাইভে আপনার সাথে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেব। তো সেটা আপনাকে নিতে হবে। আর এছাড়া যারা অন্যান্য যারা কোশ্চেন করবে তারা আমাদের গ্রুপে অলরেডি আপনাকে প্রচুর কোশ্চেন করে রেখেছে। সেখান থেকে নির্বাচিত কিছু কোশ্চেন আমরা সিলেক্ট করে রেখেছি এবং সেগুলো আমরা তাদের নাম নিয়ে আমরা করব। আর এছাড়া যারা সরাসরি লাইভটা দেখছো তারা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা লাইভে সরাসরি করতে পারো। আমরা ডেফিনেটলি ভাইয়াকে যদি আমরা সময় থাকে ডেফিনেটলি ভাইয়াকে সেটা আস্ক করবো। সো এনিওয়েজ ভাই, আমি তাহলে শুরু করছি। সবার আগে ভাই আমার প্রশ্ন সেটা হচ্ছে প্রোগ্রামিং হিরো, আপনার ব্রেইন চাইল্ড। তো এই প্রোগ্রামিং হিরো সম্পর্কে একটু আপনি এমন কিছু বলুন যেটা আপনি কখনো কোথাও বলেননি, এবং এইটার যে প্যারাময় জীবন, মানে একটা যে কোনো একটা ইনস্টিটিউশনকে দাঁড় করাতে হলে অনেক পরিশ্রম যায়, সেটা আমি কিছুটা জানি। সো সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন। প্রথম দিকের মানে জিনিসটা শুরুর আগে আমাদেরকে যে প্রোগ্রামিং হিরো একটা কিছু একটা হবে আর কি, বা এবং এটার আগে এটা আমরা যখন হচ্ছে শুরু করার আগে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা হয়েছে ইউএসএ তে, এবং এটার নাম ছিল কোডিনিজম, এখনো আছে। মানে ইউএসএ তে আমাদের যে কোম্পানি সেটার নাম কিন্তু হচ্ছে কোডিনিজম। বাংলাদেশে যেটা রেজিস্ট্রেশন করা সেটার নাম কিন্তু প্রোগ্রামিং হিরো। সো এটা আমি ডেফিনেটলি কোথাও হয়তো বলি না আর কি। আমাদের ইউএসএ তে যত আমাদের ট্যাক্স বা গভর্নমেন্ট কাজ সেটার আন্ডারে একটা ব্র্যান্ড হিসেবে প্রমাণ সাবমিট করা আছে প্রোগ্রামিং হিরো, কিন্তু অর্গানাইজেশন রেজিস্ট্রেশন করা কোডিনিজম নামে। এবং তখন আমরা কিন্তু জানি না এক্স্যাক্টলি আমরা কি করব। বিভিন্ন জনের সাথে বিভিন্ন জিনিস ট্রাই করতেছিলাম, তারা পরবর্তীতে প্রোগ্রামিং হিরোর অংশ হয়েছে, কিন্তু জিনিসটা ঠিক মতো করে কাজ হয় নাই। এরও পরে হচ্ছে এমন একটা জিনিস ছিল যে আমি বাংলাদেশে এসে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই। সেখানে যাওয়ার পরে একজন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একজন আমাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে রিয়েক্ট রিলেটেড। তো তার প্রশ্নটা শুনে আমার মনে হচ্ছে না এর ভিতরে জিনিস আছে। তো আমি তার সাথে একটু কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে আমি দেশ থেকে ব্যাক করার পরে তার সাথে যোগাযোগ করি। সে তখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো তখন তাকে বলি যে আচ্ছা তুমি পাশ করবা কবে, তুমি কি আমার সাথে কাজ করতে চাও কি না আর কি। এর আগে আমি কয়েকজনের সাথে কাজ করার চেষ্টা করছি, সামহাউ টাইমিং হচ্ছিল না। পরে ও যখন বলছে ঠিক আছে ভাই আমি এক জায়গায় ইন্টার্ন করতেছি, কিন্তু আমি পাশ করার পর আপনার সাথে কাজ করব। এরপরে কি আমরা মোটামুটি শুরু করছি। শুরু করার পরে আমরা কিভাবে শুরু করব, অনেক চেঞ্জ করি, এটা সেটা করি। করতে করতে আমরা একটা অ্যাপ বানাবো, সেটা ডিসিশন হইলো, সেই অ্যাপটা লঞ্চ করা শুরু করি। এর ভিতরে আমরা অনেকগুলো করি, অনেক কিছু চেঞ্জ হয়। আমি ছোট করে যদি বলি, বিগেস্ট শখের মধ্যে একটা শখ হয়েছে যে আমরা হুট করে অনেক বেশি ট্র্যাকশন পাওয়া শুরু হয়েছে বাংলাদেশে। একটু অ্যাপের ডাউনলোড শুরু হয়েছে, তারপরে ইন্ডিয়াতে প্রচুর ডাউনলোড শুরু হয়েছে। আমরা কি করছি, নতুন একটা ফিচার লঞ্চ করছি। লঞ্চ করতে গিয়ে আমরা তো জানি না, প্রথমবার অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করছি, এবং আমার এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডও নাই। যে করতেছে সে একজন ফ্রেশ গ্রাজুয়েট, এই দুজন মানুষ করতেছে। আমরা এমন একটা এরর ওখানে, মানে একটা বাগ ঢুকে গেছে, যে বাগের কারণে আমাদের পুরা ক্র্যাশ, মানে এভরি সিঙ্গেল ওয়ান ক্র্যাশ খাচ্ছিল। গুগল আমাদের যে র্যাঙ্কিং ছিল, র্যাঙ্কিংটা ধপাস করে নেমে গিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটা একটা বিগেস্ট লার্নিং ছিল। সেকেন্ড বিগেস্ট লার্নিং ছিল যে মাঝখানে গুগল পেমেন্ট এপিআই এটা চেঞ্জ করছে আমাদের মোটামুটি ভালো। আবার আমরা অনেক লম্বা সময়, প্রায় 1 বছর ধরে আমরা সেই ট্র্যাকশনটা আবার রিকুপ করে আসার পরে দেখা গেছে আমরা মানে পেমেন্ট ইউজার পাচ্ছি আমাদের অ্যাপের মধ্যে। আমরা একটা পেমেন্টকে রিকগনাইজ করতে পারতেছিলাম না বলে আবার দেখা গেছে যে 3 মাসের ইনকাম জিরো হয়ে গেছে। মানে এই টাইপের আরো অনেক 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 কাহিনী আছে, ডিটেল বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। বাট এটা ডেফিনেটলি পসিবল হয়েছে অনেক অনেক টিম মেম্বারের ডেডিকেশন, হার্ডওয়ার্ক, এবং একটা একটা
জিনিস ওরা হয়তো এনজয় করছে বলেই করে আসতেছে। তো ডেফিনেটলি সেখানে আমার কন্ট্রিবিউশন মেবি লেস দেন 1% বা আরো কম। It's some of like everyone, they have a kind of like, we have a good friendship, we are enjoying it, we are taking some challenge, we are maybe putting our ideas and then doing it. এটাই আসলে মেইন জিনিস, এবং এই অনেকগুলা মানুষের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জিনিসটা সামহাউ টিকে আছে আমি বলতে পারি আর কি। ওকে, ধন্যবাদ ভাইয়া। তো আরেকটা প্রশ্ন ভাইয়া চলে আসছে, সেটা হচ্ছে যে যেহেতু প্রোগ্রামিং হিরোতে আমি যতটুকু জানি যে সেখানে দুই ধরনের মানে টিচিং ইয়েই করা হয়। একটা হচ্ছে ভিডিওর মাধ্যমে, রেকর্ডেড ভিডিওর মাধ্যমে, এবং একই সাথে লাইভ ক্লাসও নেওয়া হয় অনেক সময়। এবং আপনাদের অ্যাডভান্স যে কোর্সগুলো, সেখানে আমি আরো একবার যাওয়ার সুযোগ হয়েছিল, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আপনার কি মনে হয় ভাইয়া যে কোন লার্নিংটা আপনার কাছে বেশি এফেক্টিভ বলে মনে হয়, যে রেকর্ডেড ভার্সনটা নাকি যেটা লাইভ করানো হয়, সেটা অফলাইন হোক আর কেউ একজন ডাইরেক্ট লাইভে করবে? এইটা কিছুটা সাধারণভাবে হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে আর কি। তো পার্সন টু পার্সন ভেরি করে। কেউ হয়তো দেখা যাচ্ছে যে সেলফ গাইডেড, এই সংখ্যাটা খুবই কম আনফরচুনেটলি, যে আচ্ছা আমি যদি হচ্ছে রেকর্ডেড একটা ভার্সন থাকলে যদি ঠিক মতো করে ফেলি, আমরা যখন নিজের এবিলিটিটাকে চেক করতে চাই অনেক ক্ষেত্রে হচ্ছে মনে হয় যে আমরা খুব চমৎকার ভাবে করে ফেলবো, কিন্তু রিয়েল লাইফে অনেক চ্যালেঞ্জ চলে আসে। সেটা আমাদের হেলথ ইস্যুস হয়, ফ্যামিলি ইস্যুস হয়, আমাদের অনেকেরই হচ্ছে ল্যাপটপ চুরি হয়ে যায়, মানে এরকম অনেক কাহিনী। তারপর হচ্ছে কম্পিউটার হয়তো বাসায় আগুন লেগে একজনের ল্যাপটপ পুড়ে গেছে, মানে এই টাইপের কাহিনী কিন্তু ঘটে। নোবডি থিংকস অ্যাবাউট দোজ। সো এই জন্য হচ্ছে যে ইন পার্সন যদি অফলাইনে শিখতে পারে অথবা লাইভ ক্লাসে শিখতে পারে, সেটা সুবিধা আছে অসুবিধা আছে। হয়তো ঝড় হচ্ছে কোনো একটা জায়গায়, কোনো একদিন হচ্ছে ইলেকট্রিসিটি নাই, সো লাইভ ক্লাসেরও প্রবলেম আছে, প্রি রেকর্ডেড কোর্সেরও প্রবলেম আছে। মানে একদম কোনোটাই আসলে সব কেসের জন্য আসলে পারফেক্ট হয় না। এই জন্য আমরা হয়তো দেখা গেছে যে কিছুটা কম্বিনেশন করার চেষ্টা করতেছি। বাট প্রোজ এন্ড কনস সব কিছুরই আছে, হয়তো ইউনিভার্সিটিরও প্রোজ এন্ড কনস আছে আর কি। এর ভিতরেই হয়তো অ্যাডজাস্ট করে নেওয়ার একটা মাইন্ডসেট সবারই থাকতে হবে। থাকলেই আসলে জিনিসটার অপটিমাইজেশন সে করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার পরের প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে আপনার আপনি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, হ্যাঁ, তো আমি এই জিনিসটাকে সবসময়, যখনই আমাকে এই প্রশ্নটা খুব ঘন ঘন ফেস করতে হয় যে ভাই আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, আমি কি প্রোগ্রামিং শুরু করতে পারবো কিনা বা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে পারবো কিনা। তো আপনাকে সবসময় ইন্সপায়ারেশন হিসাবে আমি উত্তর দিয়ে দিই, তাতে আমার অ্যান্সারের আর পাল্টা কোনো উত্তর আসে না। কিন্তু আজকে আমি আপনার কাছে শুনতে চাই যে একজন নন সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়াটা কি আসলেই আপনার কাছে চ্যালেঞ্জ বলে মনে হয়েছে, নাকি আপনি কিছু বেনিফিটও পেয়েছেন? মানে যদি কিছু বেনিফিট পেয়ে থাকেন সেটাও বলবেন, যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে থাকেন সেটাও একটু বলবেন। হ্যাঁ, সো প্রথমত হচ্ছে যে একজন সিএসসি তে কেউ একজন পড়লেই আসলে সে একজন প্রোগ্রামার বা ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হয়তো এরকম কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে যাবে না। এরকম আমাদের যে কোনো ভার্সিটিতে, সেটা খুব নামকরা ভার্সিটিতেও হোক, বুয়েটের হয়তো 2-4 জন পাওয়া যাবে, ঢাকা ইউনিভার্সিটি সিএসসিরও 2-1 জন পাওয়া যাবে যে প্রোগ্রামিং লাইক করে না এবং পরবর্তীতে সে তার ট্র্যাক চেঞ্জ করে ফেলছে। 2-1 জন অবশ্যই পাওয়া যাবে। আমাদের ব্যাচও ছিল, এখনকার কারেন্ট ব্যাচও 2-4 জন পাওয়া যাবে। সো সিএসসি ব্যাকগ্রাউন্ড মিনস হচ্ছে যে একজন সিএসসি জিনিসগুলো সম্পর্কে জানে। সে কি কারণে জানে? সে হয়তো তার একাডেমিক কাজের অংশ হিসেবে, পড়াশোনার অংশ হিসেবে সেই জিনিসগুলো পড়ছে বলেই সে জানে। অন্য কোনো কারণে কিন্তু সে জানে বা পারে না। সো ইদানিংকালে সুবিধা যেটা হয়ে গেছে যে রিসোর্সগুলো এমন ভাবে এভেইলেবল, আমরা যদি সিম্পল ভাবে ইউটিউবের কথাই চিন্তা করি বা অনেক সাইট আছে, সো সেখান থেকে যদি আমি শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাইলে কিন্তু আমার হয়তো একাডেমিক সার্টিফিকেশনের একটা কাগজ নাই, কিন্তু নলেজটা কিন্তু আমি অলমোস্ট করে ফেলতে পারি। এবং অনেকেই আছে আমরা যেই সাবজেক্টে পড়ি না কেন ক্লাসে যাই, কিন্তু জিনিসগুলো সম্পর্কে ঠিক মতো করে আমরা খেয়াল করে জানি না। সো এরকম অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারই আছে, তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার একটা সার্টিফিকেট আছে আর কি। তো সার্টিফিকেট ইজ ইম্পর্টেন্ট কিছু ক্ষেত্রে, কিন্তু এটা ছাড়া যে আসলে শিখতে পারবে না, 2-1টা ক্ষেত্রে পারবে না। তো ডাক্তার হইলে আমরা সেটাকে বিশ্বাস করবো না, এটা অনেক রিস্কি হয়ে যায়। কিন্তু বা কোর ইঞ্জিনিয়ারিং বা রকেট সায়েন্টিস্ট হলে সেটাকে বিশ্বাস করতে কষ্ট হবে। কিন্তু কম্পিউটার সায়েন্স বা এর কাছাকাছি টাইপের জিনিসগুলোতে যেই পরিমাণ রিসোর্স অ্যাভেলেবল এবং সে হার্ডওয়ার্ক করলে জিনিসটা ডেফিনেটলি পসিবল। এবং আমার ক্ষেত্রে আমি যেটা সুবিধা পাইছি, নন সিএসসি হইলে 2টা সুবিধা। এক,
সুবিধা হচ্ছে যে না, আমাকে আসলে বাই ডেফিনেশন বেশি কষ্ট করতে হবে। সিএসসি ওয়ালারা তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের এনভায়রনমেন্ট, ক্লাসরুমের কারণে ইনডাইরেক্টলি অনেকগুলো টার্মস টেকনোলজি জেনে যাবে, বা একটু খারাপভাবে ফকিরেভাবে অ্যাসাইনমেন্ট করলেও অ্যাটলিস্ট কিছু জিনিস জানবে। আমার সেই সুযোগটা নাই, তার মানে আমাকে বেশি হার্ডওয়ার্ক করতে হবে, এই মাইন্ডসেট নিয়ে নামতে হবে, এটা একটা সুবিধা। সেকেন্ড সুবিধা, আমি যেহেতু পিছিয়ে আছি, আমার সাথে কারা আগে আছে এদেরকে রিচ করা খুবই ইজিয়ার। তার মানে আমি যখন ভার্সিটিতে শুরু করছিলাম তখন দেখা যাচ্ছে সিএসসি পোলাপাইন কারা, কাদের কাছে যাইতে হবে, কাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমার কাছে কিন্তু লিস্ট রেডি। সো এ যদি সময় না দিতে পারে ওর কাছে যেতে পারি, ও না হলে ওর কাছে যেতে পারি, ও না হলে তার কাছে যেতে পারি। এই জিনিসটা আমার জন্য অনেক অনেক মানে বেনিফিশিয়ারি হয় আর কি। তো আর ইদানিংকালে আমরা ইন্টারন্যাশনালও যদি দেখি, বাংলাদেশও দেখি, আমার একটা রাফ এস্টিমেশন হচ্ছে 10-20% ডেভেলপার এই 1-1.5 বছরে যারা হায়ার্ড হবে তারা কিন্তু নন সিএস ব্যাকগ্রাউন্ডের। এটা মোটামুটি, এটা হচ্ছে আমার রাফ এস্টিমেশন। আই ডোন্ট হ্যাভ এনি স্ট্যাটস, বাট আমি জানি আমার ধারণা অনুসারে বা লোকজনের সাথে কথা অনুসারে এটা আমার কাছে খুবই রিজনেবল একটা আইডিয়া হয়। সো নন সিএসসি, সিএসসি ডাজেন্ট ম্যাটার। সিএসসি তে পড়লেই কেউ একজন প্রোগ্রামার হবে না, হি অর শি হ্যাজ টু পুট দ্য ওয়ার্ক। এবং নন সিএসসি হইলেও হি অর শি হ্যাজ টু পুট দ্য ওয়ার্ক। সো আমরা আসলে সেই সময়টা দিচ্ছি কিনা, টাইমটা করতেছে কিনা, তাইলে আমরা এই টাইপের অনেক কিছু শিখে ফেলতে পারি। এবং সবচেয়ে ভালো উদাহরণ আমি দেই আসলে হুমায়ুন আহমেদ। সে আসলে সাহিত্যিক হওয়ার তেমন কোনো ব্যাকগ্রাউন্ড তার নাই, সে কেমিস্ট্রির স্টুডেন্ট, রাইট? বা কাজী নজরুল ইসলাম, তার কি বাংলা সাহিত্যের উপর কোনো মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি আছে? না, নাই। সে কিন্তু বাংলাদেশের জাতীয় কবি আর কি, তার মানে সেই লেভেলের কবি। সো এরকম অনেক যুগ যুগ ধরে, মানে শতক শতক ধরে নন ব্যাকগ্রাউন্ডের লোকজন কিন্তু অন্য ফিল্ডে কাজ করে আসতেছে। তো সিএসসি জাস্ট অ্যানাদার ফিল্ড, ইউ হ্যাভ টু পুট দ্য ওয়ার্ক অ্যান্ড দেন ইউ ক্যান মেক ইট পসিবল। অসাধারণ ভাইয়া। আমি একটুখানি যদি আপনার সাথে একটু অ্যাড করতাম, আপনি অবশ্যই। মানে ইফ আই এম নট রং আপনি একটু কারেক্ট করে দিবেন। সেটা হচ্ছে আমার যেটুকু আমি যেটা ফিল করেছি, আমি যদিও সিএসসি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানে আমার কাজের সাথে কোনো কিছুই আমার একাডেমিকের সাথে সম্পর্কিত না। প্রথম কথা, আমার ইন্ডাস্ট্রি ছিল ডিজিটাল মার্কেটিং, হুইচ ওয়াজ অ্যান ইনোভেশন। তারপরে আমি সবসময় ক্রিয়েটিভ কাজ কারবার করতে ভালো লাগতো, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে ছিলাম। তো বলতে পারি আসলে আমি সিএসসি তে কপাল গুনে হয়ে ঢুকে গিয়েছিলাম, কিন্তু বের হতে যার কারণে কষ্ট হয়েছে আমার অনেক। তো আলটিমেটলি সেটা আমার একাডেমিক যে আমার ইয়েটা, সেটা খুব একটা কাজে লাগেনি, এবং সেটার কারণে আমি খুব একটা চ্যালেঞ্জও ফেস করিনি এটাতে। এবং অনেকে আমাকে যেটা বলে যে বেনিফিটের কথা বলি আমি বেশি, যে বরং এখানে কিছু বেনিফিট আছে। তো আমার কাছে মনে হয়েছে বেনিফিটটা কেন জানি বেশি। এর কারণটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে ভাইয়া, যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তারা মূলত প্রোগ্রামিং এবং এই জিনিসটার বাউন্ডারির মধ্যেই থেকে যায়, তাদের চিন্তা ভাবনা ওইটুকুর মধ্যেই থাকে। কিন্তু যখন আমরা অন্য ব্যাকগ্রাউন্ডে, যেমন একটা বিবিএ এর ছেলে বা ধরেন অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ছেলে, তার মধ্যে কিছু লিডারশিপ স্কিল থাকে বা কিছু একটা থাকে, সে যদি প্রোগ্রামিং এর কোনো একটা সেক্টর, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, ওয়েব ডিজাইন হোক, অর এনি টাইপ অফ জিনিস, সেটা যদি সে আয়ত্ত করতে পারে এবং সেটার উপরে সে কন্ট্রিবিউট করা শুরু করে, তার সাথে যদি তার লিডারশিপ স্কিলটা যোগ হয়, হয়ে আলটিমেটলি সে কিন্তু একজন সিএসসি থেকে পাশ করা একটা ছেলের বস হয়ে যায়। আমি দেখেছি অনেক ক্ষেত্রে লিডার হয়ে ট্রু। যায়। সো এই জন্য আমি সবসময় বলি যে ইন্সপায়ারিং, মানে আশেপাশে সমস্ত লিডারদেরকেই দেখা যায় নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, তো এই জন্য মানে আমার মনে হয় ইন্সপায়ার্ড হওয়াটাই বেটার, রাদার দ্যান আসলে ফ্রাস্ট্রেটেড না হয়ে যে আমি সিএসসি থেকে আসলাম নাকি। এনিওয়েজ, তো ভাইয়া এটা থেকেই পরের প্রশ্নটা চলে আসে, যে বাইরের কথা যেহেতু আসলো, যে আমরা এখন দেখছি যে প্যান্ডেমিকের কারণে হোক আর যে কারণেই হোক, এখন বাংলাদেশ থেকে সরাসরি বাইরে রিমোট জব করার সুযোগটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। বিকজ আস্তে আস্তে বাংলাদেশের মানুষরা, তার কোয়ালিটি সবসময় ছিল বাট রিকগনিশনটা ছিল না আর কি, সেটা আস্তে আস্তে হচ্ছে। সেটাতে অবশ্যই প্রোগ্রামিং হিরোর একটা কন্ট্রিবিউশন আছে। তো আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন, যে আগামী 2-3 বছরে এই জিনিসটা আসলে উপরের দিকে যাবে, নাকি এটার দিকে আসলে মানে একটা কি পজিটিভ দিকে যাচ্ছে, নাকি আসলে ডিক্লাইনিং অর এভারেজ অবস্থায় আছে? এটা আমি আমি ব্যক্তিগতভাবে হচ্ছে যতটা আমি এক্সপেক্ট করতেছিলাম, যেহেতু হয়তো প্রোগ্রামিং হিরোর সাথে ইনভলভ থাকার কারণে একটা গ্রুপ অফ স্টুডেন্টদের সাথে কাজ করা হয়। তো আমি পার্সোনালি যেই লেভেলটা এক্সপেক্ট করতেছিলাম তার সাথে ডাবল আমরা সংখ্যক পাইছি। আমি এত সংখ্যক এক্সপেক্ট করি নাই। আমি জানি যে কিছুটা হবে, অল্প কিছু আছে, এবং একটা বেশি সংখ্যক আমি আগে গত 4-5 বছর ধরে অবজার্ভ করতেছি, যে যারা একটু 2 বছর 4 বছর বাংলাদেশে চাকরি করে একটু এক্সপেরিয়েন্সড হয়, তারা কিন্তু রিমোটলি কাজ করে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, এমনকি হচ্ছে মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রিতে যাচ্ছে। আমি এরকম পার্সোনালি হয়তো কয়েকজনকে চিনি। অনেকে হয়তো অব্রোর প্রতিষ্ঠাতা তারকে মেহেদি ভাই, তার নাম জানে, সে কিন্তু ইউরোপিয়ান একটা কান্ট্রিতে চলে গেছে। সেলিম হোসেন মোল্লা সুমন ভাই, সে গেছে। এছাড়াও জাকির হোসেন নামে আমি আরেকজনকে চিনি, সে হচ্ছে মিডল ইস্টের একটা কান্ট্রিতে ডেভেলপার হিসেবে হায়ার্ড হয়ে চলে গেছে। সো একটু 2-4 বছর এক্সপেরিয়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকজন যাচ্ছিল।
কিন্তু জুনিয়র একজন ফ্রেশ গ্রাজুয়েট যে এটা করতে পারে বা একটা ইন্টার্ন করতে পারে, এটার আমরা ছোটখাটো দুই একটা এক্সাম্পল আগে দুই একটা দেখছিলাম গত বছর আর কি। এই বছর এসে এই সংখ্যাটা সামহাউ সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। এর একটা বড় বড় ক্রেডিট আমি দিব ডেফিনেটলি যারা অ্যাপ্লাই করতেছে ওদেরকে, সাহস করে অ্যাপ্লাই করাটা। এবং তার পরবর্তী একটা জিনিস হচ্ছে যে বিদেশের লোকজনও জানে যে ওরা আসলে হায়ার করতে পারে, কিন্তু রিমোটলি হায়ার করা রিলেটেড কিছু কিছু ক্ষেত্রে ওদের কিছু লিমিটেশন থাকে, ডিফেন্সের কাজ বা হেন তেন কাজ অথবা ওরা কন্ট্রাক্টের কাজ এগুলো দিতে পারে না, সেটা আলাদা হিসাব। বাট ইন্টারন্যাশনালি ওরা হায়ার করতে পারে, এবং ইন্ডিয়া থেকে যে হায়ার করতে পারে এই জিনিসটা ওরা মোটামুটি কয়েক শতক ধরেই করে আসতেছে। এই জন্য ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু আছে এই রিলেটেড, আমরা অনেকেই অনেকগুলো নামও জানি আর কি, এবং এইভাবে কিন্তু কাজ হয়, ইনডাইরেক্ট ওয়েতে কাজ হয়। ডিরেক্ট ওয়েতে কাজ করার বিষয়টা ইন্ডিয়া থেকেও চলে আসতেছে, যেটা আমরা হয়তো অত বেশি জানতাম না। বাট ইদানিংকালে জিনিসটার সংখ্যা সিগনিফিকেন্টলি বাড়ছে, এবং আমি নিশ্চিত এই সংখ্যাটা আরো বাড়বে। কারণ হচ্ছে যদি হচ্ছে 10 জন পায়, এর পাশাপাশি আরো 10 জনের সাহস বাড়ে, এবং এরপরে কিন্তু আরো সাহস বাড়ে। এবং এইটার একটা সেক্টর বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরটা আমি যদি বলি যে আমরা যাদেরকে ফ্রিল্যান্সিং করে আর কি ধরলাম, তারা হচ্ছে একদম সাধারণ মানুষ, সাধারণত ওদেরকে ডিউ রেসপেক্ট রেখে বললাম কি যে না ওরা হয়তো একদম বাংলাদেশের টপ ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট না, এমন না যে তারা খারাপ বা ভালো সেটা আমি বলতেছি না, বাট সাধারণ একটা দৃষ্টিভঙ্গি থেকে বলতেছে ওরা টপ ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট না, কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে কিন্তু ডিল করতে পারতেছে এবং ভালোভাবে করতে পারতেছে বলেই সেক্টরটা এখনো ভালোভাবেই টিকে আছে। আদারওয়াইজ সেক্টরটা অনেক আগেই নাই হয়ে যেত বা বন্ধ হয়ে যেত। তো সেই সেক্টরটা কিন্তু আমাদের লোকজন কিন্তু করতে পারছে, বাংলাদেশিরাই করতে পারতেছে। তো তারা যেহেতু করতে পারতেছে, ফুল টাইম চাকরির ক্ষেত্রটাও পসিবল সেটা নিয়ে, এবং এটা আরো ভালোভাবে সামনে অবশ্যই যাবে। কারণ আমাদের ছেলেপেলের ডেডিকেশন, হার্ডওয়ার্ক এবং ল্যাকিংস গুলো ওভারকাম করার রিলেটেড ওদের কোনো কম্প্রোমাইজ নাই, থাকলে কিন্তু ওই সেক্টরটা টিকতো না। তো ওটা যেহেতু পারে, তার মানে বাংলাদেশের একটা ফ্রেশ গ্রাজুয়েট সে হইতে পারে হয়তো হাজী দানেশ বা কোনো একটা বা পটুয়াখালীর কোনো একটা জায়গা থেকে পাস করছে বা ভালো ভার্সিটিতে কাজ করছে, সেও চেষ্টা করলে একটা ইন্টারন্যাশনাল একটা জায়গা থেকে তার রিমোটলি কেরিয়ারটা শুরু করতে পারে। এটার খুবই স্মল স্যাম্পল বলবো, কারণ গ্রাজুয়েটস প্রতি বছর হচ্ছে কত, আমি কিছুদিন আগে স্টার্ট দেখছিলাম, মানে একটা ভালো সংখ্যক প্রায় 20,000-এর কাছাকাছি গ্রাজুয়েট কিন্তু হয় বাংলাদেশ থেকে সিএসসি তে। আমি সংখ্যাটা ভুল বলতে পারি, কিন্তু এটা ভালো সংখ্যা, ইটস মাচ বিগার দেন 5,000, মানে যতগুলো ইউনিভার্সিটি আছে সরকারি বেসরকারি মিলিয়ে। তো এখান থেকে একটা বড় সংখ্যক কিন্তু বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির সেই ক্যাপাসিটি নাই এদেরকে এমপ্লয় করবে। এমন মানে আইটি ইন্ডাস্ট্রিটা অতটা ভলিউম ওয়াইজ অত বিগ না, যতটা একটা আমি একটা স্টার্ট থেকে দেখছিলাম বা একটা রিসার্চ স্টাডি থেকেই দেখছিলাম একটা হিউজ গ্যাপ থাকে। সো এই ওপেনিংটা হওয়াটা খুবই জরুরি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, এবং দে আর কেপেবল, এবং কিছুটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের বাংলাদেশের সুবিধা এবং অসুবিধা হচ্ছে কোনো একটা জিনিস যদি কাজ করে আমরা হুজুগে বাঙালি হিসেবে কিন্তু ঝাঁপাই পড়ি। সো এই কেসে এটা কিন্তু এটা ভালো একটা জিনিস হবে। সো ফ্রিল্যান্সিং এ আমরা হুজুগে বাঙালি হিসেবেও কিন্তু কাজ করে যাচ্ছি, এমন না যে নষ্ট করে ফেলছি কিছুটা, হইলেও কিন্তু টিকে আছে। তো এখানে হুজুগে বাঙালি হিসেবে ঝাঁপাই পড়লে 2-4 জন নষ্ট করবে, কিন্তু বুফে ছেড়ে দিলে কি 2-4 জন গিয়ে একটু খাবার টাবার নষ্ট করবে, কিন্তু ওভারঅল জিনিসটা ভালো চলবে। এটাও আমার ধারণা হচ্ছে 2-4 জন একটু চিপা চাপাতে নষ্ট করবে, বাট হুজুগে বাঙালি হিসেবে আমরা যদি ঝাঁপাই পড়ি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, ভাইয়া তাহলে আরেকটা কোশ্চেনও চলে আসছে, সেটা হচ্ছে যেহেতু আপনি মানে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে প্রোগ্রামিং হিরো নিয়ে, তো সেখানে আমার নিজেরও কোশ্চেন এটা, সেটা হচ্ছে আপনার যে কারেন্ট একটা কোর্স লঞ্চ হয়েছে আমরা জানি, তো এই কোর্সটা সম্পর্কে ভাই একটু বলেন। আমি জানি যে আপনাদের আগেরও একটা ব্যাচ ছিল, এটা মনে হয় ফোর্থ ব্যাচ। তো ফোর্থ ব্যাচে স্পেশাল কি কি থাকছে, মানে আগের ব্যাচ থেকে আলাদা কি কি থাকছে, এবং আলটিমেটলি এটা কমপ্লিট করার পরে একজন বিগিনারই ধরে নিচ্ছি, বিগিনার নিজেকে কোন জায়গায় দেখতে পাবে, হ্যাঁ, এবং কি এক্সপেক্ট করতে পারে সে? হ্যাঁ, সো প্রত্যেকবারই এটা আমাদের 2-3টা অ্যাঙ্গেলে আমাদের থাকে যে আমাদের ডেফিনিটলি ইমপ্রুভ করার স্কোপ অবশ্যই সবসময় থাকে। যেমন আগের বার থেকে আমরা অনেকগুলা ইমপ্রুভমেন্টের স্কোপ আমরা পেয়েছি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা কয়েকটা জায়গায় কিছুটা ল্যাগ করছি বা প্রচুর সাপোর্ট রিকোয়েস্ট ছিল। সেই জায়গাগুলোতে আমরা ডেফিনিটলি ইমপ্রুভ করব কনটেন্টগুলোকে আবার নতুন করে তৈরি করার ক্ষেত্রে। প্লাস আমাদের কনসেপচুয়াল সেশন বলে একটা জিনিস আছে, এই জিনিসটার সংখ্যাটা বাড়াবো। প্লাস আমাদের সাপোর্ট যে রেশিওটা ওটাকে আমরা আরো সিগনিফিকেন্টলি কমাবো। সাপোর্ট রেশিও মিনস হচ্ছে আমাদের যে গ্রুপ সাপোর্ট সেশনগুলো আছে, তো আমাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে সাপোর্ট সেশনের যেহেতু এটা গ্রুপ কোর্স, তার মানে এটা একটা গ্রুপ হিসেবে লোকজন আসে সাপোর্টের জন্য। তো সাপোর্টগুলো গ্রুপের একটা হচ্ছে যে স্ট্যাক ওভারফ্লো স্টাইলের সাপোর্ট, সেটা তো থাকতেছেই পোস্ট করে করে, আর একটা থাকে হচ্ছে লাইভ সাপোর্ট। সো লাইভ সাপোর্টের প্রসেসটাকে আরো একটু ইমপ্রুভ করার জন্য
এবং রেশিওটাকে আরেকটু ভালো করার জন্য আমাদের কিছু ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি, প্লাস কন্টেন্ট ওয়াইজ এক্সপ্লেনেশনটাকে আরেকটু লাইভলি করা যায় কিনা আর কি। যেমন কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো রিয়াক্টের ক্ষেত্রে যে জায়গাটা আমরা দেখছি যে হ্যাঁ আমরা বলতেছি যে স্টেটটা এখান থেকে এখানে গিয়ে মডিফাই হচ্ছে বা কনটেক্সট এপিআইটা এইভাবে পেনিট্রেট করতেছে, কিন্তু এটাকে আসলে আরেকটু ভিজুয়ালি কাছাকাছি নিয়ে আসা যায় কি না আর কি। তো এই রিলেটেড কিছু কাজ করতেছি, কিছু ট্রিকি কেসে, যাতে হচ্ছে ভিজুয়ালাইজেশন দিয়ে ইমাজিনেশনটা স্ট্রংলি করে ফেলা যায়। সো আমাদের এবার টার্গেট হচ্ছে যে আমাদের কন্টেন্ট আউটলাইনে কিছু চেঞ্জ আসবে, 10-20% 30% চেঞ্জ আসবে, এবং মেটেরিয়ালস রেকর্ডিং এবং প্রেজেন্টেশন স্টাইলে আমরা কিছুটা ইমপ্রুভ করব বলে আমাদের এটা গোল আর কি, যে না 50-60% আমরা রিরেকর্ড করে ট্রাই করবো। অ্যাকচুয়ালি গিয়ে হয়তো 10% এদিক ওদিক হইতে পারে, উই ডোন্ট নো, বাট এই টাইপের জিনিসগুলো আমরা করতে চাই। এবং আমাদের জব প্লেসমেন্ট টিমের কিছুটা এক্সপেরিয়েন্স এবার খুব ভালোভাবে হচ্ছে আশা করতেছি। তো সেক্ষেত্রে আমাদের হয়তো কোম্পানিগুলোর কানেকশনের সংখ্যাটা বাড়বে, প্লাস হচ্ছে আরো কিছু নিড আমরা বুঝতে পারছি। স্পেশালি হচ্ছে মেইন কোর্সটা করার কারণটা হচ্ছে যে মেইন কোর্সটা হচ্ছে সে বেসিক ফান্ডামেন্টাল টেকনিক্যাল নলেজগুলো শিখবে একটা গাইডেড এনভায়রনমেন্টে, বাট দ্যাটস নট এনাফ। এটা দিয়ে শেখার পরে একজন আসলে নিজে নিজে চলার মতো এবিলিটি পায় না। তো সেকেন্ড লেভেলটা, ফার্স্ট লেভেলটা শেষ করার পর সেকেন্ড লেভেলটা হচ্ছে যে সে জবের জন্য প্রিপারেশন নেবে, প্লাস সে কিছুটা ইন্ডিপেন্ডেন্ট লার্নার হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট লার্নার যদি না হয় তাহলে এই ফিল্ডে আসলে কেউ টিকতে পারবে না। তো সেই জিনিসটাতে আমাদের কিছুটা ইমপ্রুভমেন্ট আসবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক প্রত্যেক বছরে একটা দুইটা তিনটা থাকেই, সেই অনুসারে আমরা কিছুটা ইমপ্রুভ করি। গত ব্যাচও এরকম প্রচুর ছিল, যেমন আমাদের হয়তো একজন আরেকজন অ্যাসাইনমেন্ট দেখে, মানে বুদ্ধিমান ছেলে পেলে তো বাঙালি, তো সেটা করে ফেলতো, তো সেটার একটা সমাধান আমরা করেছি। তো স্টুডেন্টের ভিতর থেকে কোর্স চলাকালীন সময়ে কিছু ফিডব্যাক আসে, সেই ফিডব্যাকগুলো অনুসারে আমরা হয়তো এক সপ্তাহ সময় নেই, তারপরে আমরা কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করি। সো এই ব্যাচের সামারি ওয়াইজ সাপোর্ট সিস্টেমে ইমপ্রুভমেন্ট আসতেছে, কন্টেন্ট এক্সপ্লেনেশন ভিজুয়ালাইজেশনে আসতেছে, নতুন করে কিছু আগের রিসোর্সই কিন্তু নতুন করে আবার রিরেকর্ড হচ্ছে জিনিসটাকে আবার, মানে আমরা নাম দিতে চাচ্ছিলাম 2.0, পরে আমরা অফিসিয়ালি নামটা দেই নাই, আমরা বলছি আগে ফিনিশ হোক তারপরে 2.0 দিব আর কি। আমাদের আইডিয়া ছিল যে 3টা ব্যাচ চালাইলে আমরা বুঝতে পারবো যে প্রসেসটার মানে একটা রিজনেবল লেভেলে যে প্রসেসটা আসবে, কারণ এটা আসলে প্র্যাকটিক্যালি না করলে বোঝা যায় না যে কোথায় কি সমস্যা, কোন জিনিসগুলো। আমার কাছে মনে হয় যাচ্ছে এইভাবে তো হয়ে গেল, কিন্তু হয়তো ছেলে পেলে ওইভাবে ক্যাপচার করতে পারতেছে না, বা ওই জায়গাটায় ল্যাকিংস, বা ওই জায়গাটা আবার আমি অত বেশি টেনে লম্বা করতেছি, ছেলে পেলে আসলে অল্পতেই ধরে ফেলতেছে। তো এরকম অনেকগুলা আমাদের ফিডব্যাক সাইকেল থেকে আমরা ইমপ্রুভ করতেছি, এবং এটা কন্টিনিউয়াস জার্নি, প্রত্যেক ব্যাচে ব্যাচে আমরা আসলে ইমপ্রুভ করার এটা স্কোপ থাকবে, এবং ইমপ্রুভ করাটা বড় ইনভলভমেন্টই আসে স্টুডেন্টদের পক্ষ থেকে, তারাই আমাদেরকে বলে দেয় যে এখানে প্রবলেম। সো আমরা সেই অনুসারে রিঅ্যাক্টিভ ভাবে প্রোঅ্যাক্টিভ ভাবে যতটুকু সম্ভব অতটুকু করি। আচ্ছা আচ্ছা ভাই, আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে এটা স্টুডেন্ট থেকেও আসে, এবং মানে স্টুডেন্ট বলতে ইন্টারমিডিয়েট লেভেল থেকে আসে আর কি, বিগিনার লেভেল থেকে আসে না। তো এখানে যেহেতু বিগিনার্সরাও থাকে, এবং অনেকে কিন্তু আবার আপনার কোর্সেও আপনি হয়তো ফিল করেন যে অনেকে হয়তো একটু ইন্টারমিডিয়েট বাট কোর্সটা করছে। হ্যাঁ, তো আপনি কি মনে করেন ভাইয়া যে একজন প্রোগ্রামিং যে শিখবে এবং প্রোগ্রামার হিসাবে যে ক্যারিয়ার করবে, তাকে কি মানে একদম হাতে ধরে ধরে দেখায় দেওয়াটা আসলে উচিত, নাকি তাকে কিছুটা, হ্যাঁ মানে জোর করে হলেও নিজে নিজে খুঁজে বের করাটা দিকে গুরুত্ব দেওয়াটা বেশি দরকার? কারণ সে যদি সবসময় জানে যে আমার মাথার উপরে একটা বড় ভাই আছে, আমি আমার এখানে একটা এরর আসলো, আমি দেখতে পাই যে সবসময় টুলস রিলেটেড ব্যাপার, যেমন ধরেন নোড ইনস্টল করতে গিয়ে প্রবলেম, হ্যাঁ, তারপরে ধরেন কোন একটা লিন্টার ইনস্টল করতে গিয়ে প্রবলেম, বা এই ধরনের ইনস্টলেশন প্রবলেম বা এই জিনিসগুলো, এটা আসলে মেশিন লেভেলে অনেকের প্রবলেম থাকে, লাইক পারমিশন ইস্যুস থাকে, অনেকের সফটওয়্যার রিলেটেড ইস্যুস থাকে, বিটের প্রবলেম থাকে, হয়তো 62 বিট অপারেটিং সিস্টেম ইউজ করছে কিন্তু 32 বিট ইয়ে করছে, হ্যাঁ। সো এরকম হয়। তো এই জিনিসগুলোর সাপোর্ট যদি আমাদের ধরেন আমরা যারা কন্টেন্ট বানাচ্ছি বা আপনার টিমই যদি হয়, এটা যদি কন্টিনিউয়াসলি ধরেন এই সাপোর্ট দিতে হয়, তো আপনার কি মনে হয় এটা কি আসলে যারা শিখছে তাদেরকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগুলোকে সলভ নিজেদের করা আস্তে আস্তে শেখা উচিত নয়? এইটা এটা অলওয়েজ, এটা ডেফিনেটলি খুবই ভালো, আমি বলবো ফিলোসফিক্যাল কোয়েশ্চেন হিসেবে বলবো আর কি। এইটাতে ভালো এবং খারাপ দুইটাই আছে, কিন্তু প্রথম আমার নিজে যেটা এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা দেখছি যে আমি প্রায় 5-6 বার বা 7 বারের কাছাকাছি সময় আগে আমরা যখন শুরু করি আর কি, তখন তুমি হয়তো যে অ্যান্ড্রয়েড করতে গেলে ইক্লিপসের মধ্যে স্পেশাল একটা প্যাকেজ ইনস্টল করতে হইতো, এবং এটাকে ডিবাগ করাটা অ্যাটলিস্ট আমার কি প্রবলেম ছিল আমি জানি না।
সো এই কারণে আমি প্রায় ৫-৬ জন আমার ফ্রেন্ডরা শেষ পর্যন্ত বলছে যে না তোর নতুন ল্যাপটপ কিনতে হবে, মানে বিরক্ত হয়ে ভাগাই দিছে এরকম একটা বিষয়। শেষ পর্যন্ত আমার আসলে অ্যান্ড্রয়েড শেখা হয় নাই সেই আমলে। আমার একটা সময় খুবই ইচ্ছা ছিল যে আমি অ্যান্ড্রয়েডের লাইনে যাব বা কিছু একটা করবো, সেটা সেটা এখনো হাইপ, কিন্তু শুরুর দিকে আরো অনেক বড় বড় হাইপ ছিল, যখন মার্কেটটা গ্রো হচ্ছে, ডিমান্ড প্রচুর ফিল্ডে কিন্তু ডেভেলপার নাই, এটা এটা তখন অনেক বেশি ছিল আর কি। তো আমি শেষ পর্যন্ত পারি নাই। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একটা সার্টেন লিমিট আছে ট্রাই করার। একটা আমি যখন একটা জিনিস নিজে নিজে ফিগার আউট করতে চাইবো, মোটামুটি আধা ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টা পরে আমার আর এটাকে মানে আমার এফোর্ট ভার্সেস আউটকামের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ল্যাগিং হয়ে যায়। সো আমরা সাধারণত এই জন্য আমাদের কোর্সের মধ্যেই সাধারণত আমরা রিকমেন্ড করি যে কোনো একটা জিনিস নিয়ে তুমি হচ্ছে আধা ঘন্টা চেষ্টা করো, এরপর যদি না পারো তাহলে আমাদের গ্রুপে স্ক্রল করো, কারণ এই টাইপের প্রবলেম তুমি একা ফেস করতেছো না, 99% কেসে শিওর তোমার সেম প্রবলেমটা আরেকজন করতেছে। তো তুমি আমাদের গ্রুপে স্ক্রল করো আর স্ট্যাক ওভারফ্লো স্ক্রল করো, অলমোস্ট কাছাকাছি টাইপের একটা জিনিস। কিন্তু কোনো একটা প্রবলেমে তুমি 4 ঘন্টার বেশি সময় নষ্ট করবা না। কারণ হচ্ছে কি, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার এফিসিয়েন্সি লুজ করে ফেলো, যে তোমার সলিউশনের এফিসিয়েন্সি লুজ করে ফেলো, তখন এমন একটা জিনিস যে তুমি আসলে ওই জায়গাটা হিট করতেছো না, এটা বিয়ন্ড ইওর ক্যাপাসিটি, এটা তোমাকে এখন ফ্রাস্ট্রেটেড করে তোমাকে এই লাইন থেকে ডিস্ট্রাক্ট করে ছুড়ে ফেলার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে ওইটা তোমার জন্য খুবই রিস্কি একটা জিনিস, যে হ্যাঁ আমরা যারা যারা নিজে নিজে করে ফেলতে পারি তারা কিন্তু নিজে নিজে ডেভেলপার হইছি, অনেক ক্ষেত্রেই করছে, তারা নিজে নিজে করে ফেলতে পারবে, তাদের আসলে কোর্সই করার দরকার নাই। কারণ একটা সার্টেন পার্সেন্ট অফ পিপল আছে তারা নিজে নিজে ফিগার আউট করতে পারবে, তাদের সেই পেশেন্স আছে, তাদের সেই ধৈর্য আছে, তাদের সেই হয়তো ইন্টারনাল ডিসিপ্লিন আছে বা মোটিভেশন আছে, তারা করে ফেলতে পারবে, তারা ফিগার আউট করবে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু একটা বড় চাঙ্ক অফ পিপল আছে যারা হচ্ছে এভারেজ স্টুডেন্ট বা ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা কিন্তু হচ্ছে নিজে নিজে ফিগার আউট করতে পারে না। সেই জন্য দেখা গেছে যে আমরা সারা জীবন হয়তো স্কুলের পড়া দিয়ে কিন্তু পড়া হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রাইভেট পড়তেছি। স্কুলে পড়া দিয়ে হওয়ার কথা ছিল, আমরা কিন্তু কোচিং সেন্টারে যাচ্ছি, প্রাইভেট টিউটর করতেছি, নিজে বাসায় পড়তেছি। এর একটা বড় কারণ হচ্ছে যে একটা মেজরিটি অফ দ্য পার্সনদেরকে কিছুটা কিছুটা যদি হাত ধরে গাইড না করা হয়, এনভায়রনমেন্ট না করা হয়, তাহলে এই সংখ্যাটা তৈরি হবে না। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে একটা সার্টেন এভারেজ টাইপের যাদেরকে আমরা সাধারণভাবে মনে করি, তাদের জন্য কিছুটা গাইডেড এনভায়রনমেন্টের দরকার আছে। আদারওয়াইজ এদের একটা লাইফের একটা টাইম লিমিটেশন আছে, যে আচ্ছা আমি হয়তো পাশ করে ফেলছি অথবা পাশ করব, এখন বাবা মা ফ্যামিলি সাপোর্ট করতে হবে, কারোর সাথে আংটা লাগানো আছে সেই দিক দিয়ে হয়তো অন্যদিকে ঝুলে যাচ্ছে। তো এরকম কিছু একটা বিষয় থাকে আর কি। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে কিছুটা দরকার আছে। হয়তো কিছু কিছু লোকের জন্য হচ্ছে এটাকে কেউ যদি মিস ইউজ করে, সে বেশি দূর যেতে পারবে না, কারণ আমাদের আউটলাইনে একটা সময় পরে এসে আমরা ছেড়ে দিই যে আমাদের কাছে এখন আর সাপোর্ট পাওয়া যাবে না, স্পেশালি আমাদের সেকেন্ড রাউন্ডে। তো আমরা ওইটাকে মানে যতটুকু আমরা হয়তো এক্সট্রা দিয়ে তাদেরকে হয়তো একটু খাওয়াইয়া অভ্যাস খারাপ করে ফেলি, পরে আবার পানিতে ছুড়ে ফেলে দিয়ে আবার টিকে বাধ্য করে যান বাঁচাইতে হইলে ওটা শেষ করতে হলে এইবার তোমার হাত পা নাড়ায় সাঁতার কাটতেই হবে আর কি। তো আমরা কিছুটা মেকআপ করার চেষ্টা করি ওইভাবে আমাদের আউটলাইন হিসেবে আর কি। পারফেক্ট, পারফেক্ট। মানে ওই লাস্টের কথাটা খুব ভালো লাগলো আরকি, যে পরে আবার পানিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আরকি। হ্যাঁ, আমরা পরে পারফেক্ট। আমরা এসসিআইসি যেটা আছে সেখানে কি আবার আমরা পানিতে ছেড়ে দিই যে এইবার ফিগার আউট করো, নাইলে সামনে আগাইতে পারবা না, নেক্সট স্টেপে যাইতে পারবা না। সো জি, ঠেকায় পড়লে আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা যখন ঠেকায় পড়ে যাই বাঙালি, তখন কিছু না কিছু ফিগার আউট করেই ফেলি আর কি। জি। এবং এক্সাক্টলি ভাই, আমাদের আপনার মানে আপনি আমি আমরা আমাদের সময়কার কথা যদি চিন্তা করেন, আমরা কিন্তু মূলত ডেভেলপমেন্ট শিখি বা যাই শিখি ঠেকাই পড়েই কিন্তু আসলে। মানে অবশ্যই। ঢাতানি খেয়ে ঠেকায় পড়ে বা মানে ক্যারিয়ারের ভয়ে কিছু একটা কারণে দৌড়ের উপর থেকে কিন্তু কাজটা হয়েছে। আদারওয়াইজ কিন্তু আসলে আমি একটা আয়োজন করে শিখবো, প্রোগ্রামিং শিখবো, এটা শিখবো, ওটা শিখবো, এভাবে কিন্তু তখন তো আসলে হয়নি। কোর্সই ছিল না, মানে কোর্স কনসেপ্টটাই এরকম ছিল না আর কি যখন আমরা এক্সাক্টলি, শেখা শুরু হ্যাঁ। করছি। এক্সাক্টলি। আচ্ছা ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। এবার আমি যারা আর কি কোশ্চেন দিয়েছিল আমাকে, সেখান থেকে আমি কিছু সিলেক্টেড কোশ্চেন করবো, খুব দ্রুত করার চেষ্টা করব। তো কয়েকটা কোশ্চেনকে আমি একসাথে করে ফেলেছি। সেটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন, যে একজন বিগিনার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তার ক্যারিয়ার শুরু করবে। এবং একই সাথে আমি আরো কয়েকটা জিনিস বলে ফেলি, একই সাথে আপনি অ্যান্সার দিতে সুবিধা হবে। সেটা হচ্ছে মার্ন স্ট্যাকের খুব বেশি এখন হাইপ চলছে। হ্যাঁ, তো মার্ন বলতে এখানে রিয়াক্ট তো আছে ফ্রন্ট এন্ডে ধরলাম, আর ওদিক দিয়ে নোড ইকোসিস্টেম। আর এদিকে আবার জ্যাঙ্গো আছে, বাংলাদেশ কনটেক্সটে জ্যাঙ্গো ইদানিং খুব পপুলার হচ্ছে, নট অনলি ইন বাংলাদেশ, এটা আসলে সব জায়গাতেই, বিকজ পাইথন ইজ ভেরি পপুলার। সো আলটিমেটলি আবার পিএইচপি কিন্তু একজন আছে। হ্যাঁ, মানে ঘুমন্ত হাতি, যে সারা জীবনে লোগোটাও হাতির মতো, এবং আলটিমেটলি সে ওই ঘুমাচ্ছে এবং সুন্দর মতো আগিয়ে যাচ্ছে। সো
এই যে এতগুলো অপশনস, হ্যাঁ, এবং কোনটা দিয়ে সে শুরু করবে, হ্যাঁ, এবং একজন বিগিনার বারবার কনফিউজড হয়। তো আপনার কি মনে হয় ভাই একদম স্পেসিফিক ভাবে যে কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে আসলে একজন ওয়েব ডেভেলপারের ক্যারিয়ার শুরু করা উচিত? প্রথম 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 বিষয় হচ্ছে যে তুমি যেটা দিয়ে শুরু করবা দ্যাট উড বি এ রং ডিসিশন, সো ইউ উইল নেভার বি এবল টু মেক এ রাইট ডিসিশন। এই জিনিসটা প্রথম ধাক্কায় মানতে হবে যে আমি প্রোগ্রামার হই, ওয়েব ডেভেলপার হই, মার্ন স্ট্যাক হই, বা মার্ন স্ট্যাকে আরো 10টা ডিফারেন্ট ভার্সন আছে, যে স্ট্যাকে হোক না কেন ইউ উইল স্টার্ট উইথ এ রং ডিসিশন। সো পারফেক্ট ডিসিশন মেক করতে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নাই। হাতের কাছে যেটা আছে যে হ্যাঁ আমার সামনে হয়তো একটা ইউটিউব ভিডিও আছে, আমি এটাই দেখে দিয়ে এটা দিয়ে করা শুরু করি, কিছু দূর যাওয়ার পরে ভালো লাগলে করবে, না হলে নাই। যেমন আমি নিজেও হয়তো জাভা দিয়ে শেখা শুরু করছিলাম, মাঝখানে কয়েকদিন পিএইচপি চেষ্টা করছিলাম, সি শার্প শিখছিলাম, তো ঘুরে ফিরে আমি আমার সিচুয়েশনের কারণে হোক ভাইয়া সাউন্ড কি আপনি আমাকে শুনতে ইন্টারাপশন পাচ্ছেন? করছিল, আবার সম্ভবত চলে আসছে আর কি। সো আমি কিন্তু ঘুরে ফিরে আমার একটা জায়গায় ওয়েব ডেভেলপমেন্টে ফেরত আসছি। ফেরত আসার পরও আমি কিন্তু আমার কেরিয়ার কিন্তু যখন শুরু করি তখন কিন্তু রিয়াক্ট বলতে কিছুই ছিল না, অ্যাঙ্গুলারও ছিল না। তখন jQuery ছিল দ্য বিগেস্ট থিং অ্যান্ড ওয়ান এন্ড অনলি থিং, এন্ড আন্ডারস্কোর ছিল একদম আনঅ্যাভয়েডেবল থিং। আন্ডারস্কোর এবং jQuery এই দুইটা হইলেই ওয়েব ডেভেলপার, দিস পারফেক্ট, আর কিছু না। সো তুমি তোমার রাস্তাটা একটা না, বিভিন্ন সিচুয়েশনে, চাকরির কারণে, শিখার কারণে, বিভিন্ন কারণে এটাকে আলটিমেটলি একটা রাইট জায়গায় চলে যাবে, এবং এটা তোমার ডেস্টিনি হোক যেভাবে হোক তোমাকে রাইট জায়গায় নিয়ে যাবে। বাট ইউ উইল অলওয়েজ স্টার্ট উইথ দ্য রং থিং। সো হাতের কাছে যেটা আছে এটা দিয়ে শুরু করো, সেটা মার্ন স্ট্যাক হোক, পিএসপি হোক, পাইথন হোক, জ্যাঙ্গো হোক, ডাজন্ট ম্যাটার। ব্যাটার হচ্ছে তুমি শুরু করে দাও, শিখতে থাকো, আলটিমেটলি তুমি কি বানাচ্ছ, ওয়েবসাইট বানাচ্ছ, সেটাতে লোকজন ক্লিক করে ইউজ করতে পারতেছে, লগ ইন করতে পারতেছে, যেটা দেখার দরকার দেখতে পারতেছে, ভিতরে কি আছে আলটিমেটলি ইউজার ডাজন্ট কেয়ার। আমি যখন হচ্ছে ফেসবুকে যাই, গুগলের ভিতরে যাই, এটার ভিতরে কি দিয়ে লিখছে, বা জিমেল ইউজ করি, আমি কি করি, আচ্ছা এটা যদি জাভা দিয়ে করে তাহলে আমি ইউজ করবো, যদি পিএসপি হয় তাহলে আমি এটা যাবো না, এরকম কোনো বিষয় আছে, মোটেও নাই। সো আলটিমেটলি ইউজার ডাজন্ট কেয়ার। কেয়ার করে কি, যে বানাচ্ছে, যারা বানাচ্ছে তাদের সিস্টেমটাকে ম্যানেজেবল করার জন্য বা রিসোর্সটাকে অর্গানাইজ করার জন্য তারা বিভিন্ন অপশনস থেকে একটা সিলেক্ট করে নেয় আর কি। সো ইউ উইল অলওয়েজ স্টার্ট উইথ দ্য রং ডিসিশন অ্যান্ড বি হ্যাপি উইথ দ্য রং ডিসিশন অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড। গ্রেট। আর ভাইয়া তো এটার সামারি কি ভাইয়া এভাবে বলতে পারি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ডাজন্ট ম্যাটার? কারণ আমি একটা জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন দেখেছিলাম, সেখানে খুব সুন্দর করে উত্তরটা দিয়েছিল এভাবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এটা কোনো ব্যাপারই না, এটা জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ লাইক বাংলা ইংলিশ এরকম আর কি। সো আসল জিনিস হচ্ছে আপনি যেটা বললেন যে প্রবলেম সলভিং, মানে প্রবলেম সলভিং বলতে আবার ভাই আরেকটা মিসকমিউনিকেশন হয় সব জায়গাতে, যেটা হচ্ছে যে প্রবলেম সলভিং মানেই বলা হয় এসিএম আইসিপিসি বা প্রোগ্রামিং কন্টেস্ট বা এরকম। বাট আপনি নিজে পার্সোনালি কি বিশ্বাস করেন? কারণ আপনি আপনার বাইরে জব করার এক্সপিরিয়েন্স আছে, প্লাস আপনি বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন। সো আপনার কাছে প্রবলেম সলভিং এর ডেফিনেশনটা আসলে কি? যে ইটস অল, এটা কি শুধুমাত্র এইগুলো, নাকি আসলে রিয়েল লাইফ বিজনেস কেস এটা হচ্ছে, এটাও প্রবলেমের একটা অংশ? সো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে কেউ যদি হচ্ছে একজন রিজনেবল ডেভেলপার হইতে চায়, আমরা প্রবলেম সলভিং যে বলতে যে জিনিসগুলো বুঝি, ওর কিছু প্রবলেম সলভিং তার করার দরকার আছে। এর একটা বড় কারণ হচ্ছে যে তাকে ওইটা করতে গেলে তার থিঙ্কিং এবিলিটিটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে জাজড হবে, এমন না যে ওটা ছাড়া সে শুরু করতে পারবে না। কিন্তু আমি সবসময় রিকমেন্ড করি যে 2 বছর বা একজন ইন্টারমিডিয়েট ডেভেলপার হয়ে যাওয়ার আগেই কিছু প্রবলেম সলভিং কোনো একটা সাইটে গিয়ে করার চেষ্টা করা। সেটা হইতে পারে 20, 30, 40, 50টা বা 100টা, মোর দেন এনাফ। আমি নিজে 100টার বেশি করি নাই, ঠিক আছে। এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কোডিংটাকে থিঙ্ক করতে চেষ্টা করবে যে না এটা অ্যাকসেপ্ট হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা হচ্ছে না, মানে ভেরিয়েশন আনাটা চেষ্টা করবে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও লাগে। হয়তো আমরা কোনো একটা জিনিস করতে যাচ্ছি, পারফরমেন্সটা অ্যাচিভ হচ্ছে না, যে আমাদের একটা গোল আছে যে পেজটাকে লোডটাকে হয়তো আমাদের 0.1 সেকেন্ডের মধ্যে বা 100 মিলি সেকেন্ডের একটা গোল থাকে ম্যাক্সিমাম ওয়েবসাইটে, এত সময়ের মধ্যে লোড করতে হবে আর কি। তো এটা করতে গেলে রিসোর্স কোথায়, এটা কোন জায়গায় আসছে, কোনটা কি করতে হবে, আচ্ছা এত ডাটা লোড করতেছি না, এত ডাটা লোড করবো না, মিনিমামটা করবো না, এটা করবো না, আচ্ছা আমি হয়তো প্রি প্রসেসিং করবো, সার্ভার সাইড রেন্ডারিং করবো, অথবা HTML কেও মিনিফাই করবো বা CSS কে মিনিফাই করবো, অথবা অ্যাবভ দ্য হেডার, এরকম অনেকগুলো কনসেপ্ট আছে। তার মানে আমি কি করতেছি, আমি অনেকগুলো অল্টারনেটিভ রাস্তা খুঁজতেছি, তার মধ্যে যে বেস্ট কোনটা আছে সেটা আমার জন্য চুজ করতেছি। এটা কিন্তু আমি একটা প্রবলেম সলভ করতেছি। এখানে কি হচ্ছে, আমি হয়তো সিম্পল ভাবে হয়তো একটা প্যালিন্ড্রোম চেক করতেছি বা একটা পিরামিড বানানোর চেষ্টা করতেছি, অথবা কোন একটা
প্রবলেম সলভিং এর কেসই বলা আছে যে আমি একটা অ্যারের মধ্যে সবচেয়ে সেকেন্ড লোয়েস্ট নাম্বারটা খুঁজে বের করার চেষ্টা করতেছি। তো এটাও কিন্তু একটা আমি আচ্ছা সবচেয়ে লোয়েস্ট কি সেকেন্ড লোয়েস্টটা কি এটা কিভাবে করা যেতে পারে, হয়তো ওরা সলিউশনটাকে অ্যাকসেপ্ট করতেছে না কারণ ইনপুটটা ডিফারেন্ট ভাবে দিচ্ছে। তো এইসব কারণে আমার থিঙ্কিং অ্যাবিলিটিটা ডিফারেন্ট ভাবে গ্রো হচ্ছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আমি বুঝতেছি যে ডাটা স্ট্রাকচার টাইপের কিছু জিনিস সম্পর্কে যদি কিছুটা আইডিয়া আমার একজন ডেভেলপার হিসেবে থাকতেই হবে। এটা যে প্রবলেম সলভিং করেই পাইতে হবে বিষয়টা এরকম না, আমি যদি অন্যভাবে শিখি ডাজেন্ট ম্যাটার, কিন্তু প্রবলেম সলভিং হচ্ছে একটা ডিফারেন্ট ভাবে, তাইলে নিজেকে আর একটু লোয়ার ফিলিং আসবে না, মনে হয় যে যারা প্রবলেম সলভিং করে তারা একটু গুরু টাইপের বা এলিট শ্রেণীর টাইপের। অ্যাটলিস্ট আমি জানি যে হ্যাঁ তারা আর একটু বেশি ভালো করতে পারে, তারা আর একটু ডাইনামিক প্রোগ্রামিং বা আরো বেশি বেশি করছে, আমি ওটুক করি না, কিন্তু ওদের ভিতরের সিক্রেটটা কি আমি জানি, তাহলে অ্যাটলিস্ট আমি নিজেকে মাইনরিটি ফিল করব না। এইসব অনেক কারণে আমি বলি যে হয়তো 1 মাস বা 2 মাস সময় নাও চাকরির পাশাপাশি নিয়ে হচ্ছে এরকম 50-60টা কোনো একটা, আর কিছু না পারো হ্যাকার র্যাঙ্কে গিয়ে কিছু সলভ করার চেষ্টা করো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পছন্দ সেটা দিয়ে করো, একদম সি সি প্লাস প্লাস দিয়েই করতে হবে বিষয়টা এরকম না। আমার জাভাস্ক্রিপ্ট ভালো লাগলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, পাইথন ভালো লাগলে পাইথন দিয়ে করি, অন্য কিছু দিয়ে করি, কিছু করলে তখন নিজের ভিতরে একটু 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 কমফোর্ট লেভেলটা আসবে আর থিঙ্কিং এবিলিটিটাও গ্রো হবে আর কি। তো এটা আমি পার্সোনালি কেউ জিজ্ঞেস করলে সেটাকে রিকমেন্ড করি। এবং আমি আরো একটা বড় করে বলি যে যারা সিএসসি গ্রাজুয়েট তাদের মধ্যে কতজন এই এসএম আইসিপিসি বা এই কন্টেস্ট করে, আমার ধারণা ফার্স্ট ইয়ারে করে হয়তো 10%, সেকেন্ড ইয়ার পর্যন্ত 5%, আর পরের বছরে গিয়ে দেখা যায় যে 2জন 3জন বা সর্বোচ্চ একটা টিম আছে, দ্যাটস ইট। বাকিদের কি কেরিয়ার নাই? তারা কি কম্পিউটার সায়েন্স করতেছে না বা ইঞ্জিনিয়ারিং করতেছে না? তারা কি আবার গিয়ে রিসার্চ করতেছে না, পিএইচডি করতেছে না? অবশ্যই করতেছে। সো কম্পিটিশনে যে যাইতেই হবে বিষয়টা এরকম না, তবে গেলে অবশ্যই ভালো, আমি এটাকে এনকারেজ করি। কারো যদি ভালো লাগে কন্টিনিউ ইট, মানে অনেকভাবে শুরু করা যায়। যারা হয়তো প্রবলেম সলভিং দিয়ে যায় তারা পরে অ্যাপ্লিকেশনে এসে ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা অ্যাপ্লিকেশনে যায় তারা অল্প কিছু প্রবলেম সলভিং নিয়ে ওর কাছাকাছি এটা ব্যালেন্স করে ফেলতে হবে আর কি। আচ্ছা ভাইয়া, আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে করেছে আহমেদ তারিক হাসান। তো সে যেটা বলতে চাচ্ছে যে সব ক্ষেত্রে আমরা বিগিনারদেরকে সাপোর্ট দিতে যাই, হ্যাঁ, তো যারা ইন্টারমিডিয়েটারি লেভেলে আছে, লাইক বিগিনার স্টেপটা পার করে এসছে কিন্তু ইন্টারমিডিয়েটারি লেভেলে যেও কিন্তু খাবি খায়, ইনফ্যাক্ট একজন প্রোগ্রামার সারা জীবনই খাবি খায়, শুধু প্রোগ্রামার না, ইনফ্যাক্ট সমস্ত পেশার মানুষই জীবনের কোনো না কোনো জায়গায় সবসময় খাবি খাচ্ছে, একজন ব্যাংকার খাবি খাচ্ছে, একজন সিইও খাবি খাচ্ছে, আপনিও খাবি খাচ্ছেন অনেক ক্ষেত্রে। তো এখন এই যে একজন ইন্টারমিডিয়েটারি লেভেলে যে আছে, সে যখন খাবি খায় তখন তাকে কেউ দেখতে আসে না, সিনিয়ররা তো বলে তুমি তো ভাই বুঝোই সব, আর যারা বিগিনার লেভেলে সেখানেও সে পাত্তা পায় না, তাহলে আলটিমেটলি সে কি করবে, তার রাস্তাটা কোথায়? এইটা এইটা এটা 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 আমি নিজে এইটা হচ্ছে এটাকে বলে হচ্ছে মিড লাইফ ক্রাইসিস আর কি, অনেকে মানে জীবনের দিক থেকে বলে আর কি, যে বয়স যখন 40-এর কাছে যায় তখন একটা মিড লাইফ ক্রাইসিস বলে। ছোটবেলায় তো কিছু ডোন্ট কেয়ার টাইপের আছে, বুড়ে গেলে হচ্ছে আচ্ছা ঠিক আছে নাতি পুতি যাদের আছে ওদেরকে একটু দেখে শুনে কাটাবো। মিড লাইফ ক্রাইসিস বলে একটা জিনিস আছে, সো ডেভেলপমেন্টের ক্ষেত্রে মনে হয় এটা হচ্ছে মিড লাইফ ক্রাইসিস, এবং আমি নিজেও এটা দিয়ে প্রচুর গেছি, এবং এই জিনিসটা যারা ওই লেভেলে যাবে তারা ওটা ফিল করবে। এবং এইটার আনফরচুনেটলি এটার ভালো সলিউশন হয়তো সামনে আসলেও আসতে পারে, কিন্তু খুব বেশি একটা নাই, কারণ যদি হচ্ছে বিগিনার্সদের কোর্স যদি 100টা হয়, মিড লেভেলের কোর্স মেবি 1টা বা 2টা থাকতেও পারে কোথাও আর কি, এবং এটা অত বেশি জানা নাই আর কি। এখন এটার একটা সলিউশন হবে যে এই কিছু কিছু জিনিস আসলে কোর্স থেকে পাওয়া যাবে না, যে একজন আর্কিটেক্ট হবে বা টেক লিড হবে, এটা আসলে কোর্স করে ফিল করে পাওয়া যাবে না, কারণ প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স বা কাজ করার এক্সপিরিয়েন্স দুনিয়ার কোনো কোর্সই দিতে পারবে না, অ্যাটলিস্ট আমি বলি আর কি, আমার ধারণা অনুসারে কেউ হয়তো দিলেও দিতে পারে, বাট আমি যতটুকু নলেজ আছে সেটা হচ্ছে আমি সবসময় বলি যে কোনো কোর্স প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্সকে রিপ্লেস করতে পারবে না, বা প্র্যাকটিক্যাল প্রজেক্টকে 100% মিমিক করে নিয়ে আসতে পারবে না, কারণ একটা প্রজেক্টে দেখা যাচ্ছে 10জন ডেভেলপার 5 বছর ধরে কাজ করে, এখন তুমি একটা কোর্সে এটা কিভাবে নিয়ে আসবা? তুমি হয়তো ছোট একটা পোর্শন নিয়ে আসবা, তার মানে লার্জার স্কেলের এক্সপিরিয়েন্স তুমি দিতেই পারবা না। সো মিড লেভেলের যে মিড লাইফ ক্রাইসিসটা, এটা আসলে থ্রু ওয়ার্ক, থ্রু এক্সপিরিয়েন্স এবং থ্রু কোড রিভিউ এরকম কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো দিয়ে প্লাস ডকুমেন্টেশন পড়া আর কি। আমি তখন সেই সময় কি করতাম, যখন আমি হয়তো নিজে নিজে রিডাক্সের ভিতরে যাই, আমার ফোনের ভিতরে রিডাক্সের ডকুমেন্টেশন, রিঅ্যাক্টেড ডকুমেন্টেশন, রিডাক্স সাগার ডকুমেন্টেশন, রিডাক্স সাংকের ডকুমেন্টেশন, মবএক্স আসার পরে ওদের ডকুমেন্টেশন ধরে 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 পড়ে পড়ে একটা সময় পরে সিনিয়র হয়েছে কিনা আমি জানি না, বাট আমি এখনো নিজেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপারই মনে করি। তো এই মাইন্ডসেটটার কারণে আস্তে আস্তে জিনিসটা তৈরি হবে, এবং কাজের ক্ষেত্রে অফিসে বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়ে যাবে
হবে যে আচ্ছা আমি হয়তো একটা ফর্ম দিয়ে দিছি বা কিছু একটা হয়েছি, কিন্তু এখানে হয়তো সিকিউরিটি ভালনারেবিলিটির কিছু একটা জিনিস পাওয়া গেছে। এখন এইটা প্র্যাকটিক্যাল কেসে আসলে হয়তো থিওরিটিক্যালি কোথাও পাওয়া যাইতে পারে, নাও যাইতে পারে। তখন এটা কি করতে হবে না করতে হবে রিসার্চ করে বের করেই হয়তো এই জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে। সো ইটস থ্রু ওয়ার্ক, থ্রু পেশেন্স এবং থ্রু ডকুমেন্টেশন রিডিং আর কি, এগুলো দিয়ে আসলে তৈরি করতে হবে আর কি। একটা সময় পরে ভিডিওটা সিনিয়র হতে গেলে ভিডিওটা সামহাউ আমার পার্সোনাল কেসে আসলে ইফেক্টিভিটি হারাই ফেলে। জুনিয়রদের জন্য ভিডিও হচ্ছে অসাম, অসাধারণ, ভিডিও দিয়ে অবশ্যই শুরু করা উচিত। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের ক্ষেত্রে কাহিনী হচ্ছে যে আমার একটা কোর জিনিস দরকার। এখন ভিডিওটা লম্বা ভিডিওটা দেখতে আমার আসলে হয়তো সে সাপোজ আমি হয়তো Vue.js এর Vuex দেখতেছি, হয়তো সে ইন্ট্রোডাকশন দিচ্ছে 5 মিনিট লাগায় যে Vuex কি হচ্ছে না হচ্ছে। এখন আমার হয়তো ওই জিনিসগুলো জানা আছে, তো ভিডিও একটা সময় ইফেক্টিভিটি হারাই ফেলে আর কি। তো এই ট্রানজিশনটা অত লম্বা অ্যান্সার সামারি হচ্ছে এরকম যে ইটস থ্রু ওয়ার্ক, থ্রু এক্সপেরিয়েন্স, থ্রু ডকুমেন্টেশন রিডিং এবং থ্রু পেশেন্স, এই জিনিসটা ওভার দ্য টাইম নিয়ে বিল্ড হবে আর কি। জি। এবং ভাইয়া যত সিনিয়র হবে তত হচ্ছে আলটিমেটলি মোটা মোটা কাগজ ধরা দেওয়া হবে। সো অনেক অনেক জুনিয়ররা বলছে যে আমি মানে কিভাবে আরো বড় ডেভেলপার হব, আপনাদের মতো হব, তমুকের মতো হব। সো আমাদের মতো অবস্থায় আসলে আমাদের যে টেবিলে এত মোটা মোটা কাগজের বান্ডেল থাকে সেগুলো যে পড়তে হয়, মানে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেই দেখা যায় যে মাসের পর মাস চলে যায়। সো সেই ডকুমেন্টেশন পড়ার যে অভ্যাসটা এটা আসলে খুবই জরুরি বলে আমি পার্সোনালি মনে করি। আপনিও হয়তো সেটাই বলছিলেন আর কি। তো থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা যেটা প্রশ্ন আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আসলে, মানে এটা একজন মানুষের জীবন শুরু করবে কি করবে না প্রোগ্রামিং এ সেটার সাথে জড়িত। তো মোহাম্মদ নাইম শিকদার সে বলছে যে অনেক ভিডিওতে অনেক বড় বড় ডেভেলপারদেরকে বলতে দেখেছি ফিউচার ওয়েবসাইট বানাতে কোনো কোডিং ই করা লাগবে না, মানে সামনে নো কোডিং এর যুগ আর কি। তো ওয়ার্ডপ্রেস দিয়ে, আবার ওয়ার্ডপ্রেস চলে এসছে, ওয়ার্ডপ্রেস দিয়ে কোডিং ছাড়াই সবাই ওয়েবসাইট বানাতে পারবে, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের আর শেখার কি দরকার? সো আমি ওয়ার্ডপ্রেসের কথা সাইডে রাখলাম, বেচারাকে অনেক প্যারা দেওয়া হয়ে গেছে, মানে ওয়ার্ডপ্রেস ইজ নট অনলি দ্য ভিলেন, দেয়ার আর সো মেনি ভিলেন্স আউট দেয়ার যারা আসলে ইনফ্যাক্ট আমরা ডিকটেট করলে কোড করে দিচ্ছে এরকম কিছু প্ল্যাটফর্মও তৈরি হয়েছে। সো আপনি ভাই কি মনে করেন যে এটা কি প্রোগ্রামারদের জন্য হুমকি স্বরূপ, বা ফিউচারে আসলে এই জিনিসটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে? প্রথমত হচ্ছে আজ থেকে 10 বছর আগে আমরা যেভাবে চলতাম, আমাদের কিন্তু অ্যাডাপ্টেবিলিটি একটা মাইন্ডসেট যে কোনো ফিল্ডেই থাকতে হবে। আজ থেকে হয়তো 10-20 বছর আগে আমরা হয়তো টেক্সট ওভাবে এসএমএস করতাম না, ফোন ছিল না, এখন টেক্সট দিয়ে করি। পাঠাও টাইপের একটা জিনিস, বা ঢাকা শহরের মোড়ের মধ্যে যে একজন অপরিচিত লোক এসে বলবে যে ভাই কই যাবেন মোটরসাইকেলে, আমরা খুশি মনে বিশ্বাস করে উঠে যাব, আরেকটা জায়গায় চলে যাব। আজ থেকে 4 বছর আগে আমাকে বললে, আমি যদি বলতাম এই কাহিনীর, লোকজন আমাকে বলতো যে আমাকে মেরে ফেলবে, ছিনতাই করে ফেলবে, বা আমি পাগল হয়ে গেছি কিছু একটা, এটা বলবে। কিন্তু নাও দিস ইজ এ নর্ম। সো যে কোনো ফিল্ডেই অ্যাডাপ্টেবিলিটি খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। টেকনোলজির গ্রোথ যোগে টেকনোলজির স্কেলটা অবশ্যই বাড়বে। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে মেডিকেল সায়েন্স এত বছর ধরে গবেষণা করতেছে, কিন্তু তারপরেও কিন্তু রোগকে কিন্তু ক্যাপচার করতে পারতেছে না, কিছু না কিছু রোগ কিন্তু চলে আসতেছে। আদারওয়াইজ হয়তো এখন কলেরা বা হচ্ছে হয়তো ওই টাইপের জিনিসগুলো নাই, কিন্তু নিত্য নতুন রোগ এসে কিন্তু মেডিকেল সায়েন্সকে অবসলিট করে ফেলতেছে না, ডাক্তার কিন্তু লাগতেছে। করোনা চলে আসছে, এরকম বড় জিনিস চলে আসছে, আবার ডাক্তারদের দরকার পড়ছে। আর কয়দিন পরে হয়তো এখন ফাঙ্গাস আসছে, কিছু একটা আসছে, ওটা ওই দিক দিয়ে কিন্তু ডাক্তারদের দরকার পড়তেছে। আদারওয়াইজ যদি হয়তো কিছু সেট আপ রোগ থাকতো, সেই রোগ দিয়ে কিন্তু ডাক্তারি সায়েন্সটাকে বা ডাক্তারকে কভার করে ফেলতে পারতো। সেম জিনিসটাই কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু আজ থেকে হয়তো ওয়েবের কাছে যেই এক্সপেকটেশন আমাদের লোকজনের ছিল, আজ থেকে 10 বছর আগে সেম এক্সপেকটেশন ছিল না। কোনো রকম একটা স্ট্যাটিক সাইট, কোনো রকম একজন লগ ইন করতে পারতেছে, মোর দেন এনাফ। এখন আমরা লাইভ স্ট্রিমিং করতেছি, আরো কত কিছু করতেছি। আজ থেকে হয়তো 15 বছর আগে আমরা ভিডিওই দিতে পারতাম না, একটা ইমেজ দিতে পারলে, কোনো রকমের রং বেরঙের একটা ফ্ল্যাশের কিছু একটা দিতে পারলে আমরা মোটামুটি হ্যাপি হয়ে যেতাম যে অ্যাকশন স্ক্রিপ্ট দিয়ে আমরা কিছু একটা করতেছি আর কি। তো এই এক্সপেকটেশন কিন্তু কমপ্লেক্সিটি অনেক বেড়ে গেছে। তো কমপ্লেক্সিটি বেড়ে গেলে আমাদের হয়তো লো লেভেলের কোড একটা সময় হয়তো নাও করা লাগতে পারে, কিন্তু কিছু না কিছু সিস্টেমের জিনিসগুলো কাজ করার জন্য ডেভেলপার তো অবশ্যই লাগবে। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট যদি আমাদের অটোমেটিক সিস্টেমেই যদি করে ফেলে, বা কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলে, তাহলে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কে তৈরি করবে আর কি? সেখানে কিন্তু ডেভেলপার লাগবে বা কিছু একজন লোক লাগবে। বা ওয়ার্ডপ্রেসে যদি করে, তাহলে ওয়ার্ডপ্রেসের থিম কে বানাবে? নিশ্চয়ই ওয়ার্ডপ্রেস নিজে নিজে অটো থিম পয়দা করবে না, সেটা আরেকজন ডেভেলপারই বানাবে আর কি। তো সেই টাইপের একটা নিড থাকে, প্লাস কাস্টমাইজেশন একটা নিড থাকবে। আদারওয়াইজ মানে এটা শুনতে হয়তো খারাপ লাগে, যেটা হচ্ছে যে ইন্টারনেটের হচ্ছে 41% হচ্ছে ওয়ার্ডপ্রেস,
কিন্তু আসলে 41% যাদের আসলে কাস্টম ওয়েবসাইট বা ওয়েবসাইট বানানোর দরকার নাই তাদেরই আসলে হচ্ছে ওয়ার্ডপ্রেস আর কি। কারণ সেটা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে সবকিছু করাই যাইতো, তাহলে আমি শক্ত করে যদি বলি তাহলে হচ্ছে যে গুগলের ইঞ্জিনিয়ার গুলো, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার গুলো, বা হচ্ছে এই যে আমরা তো জ্যাকমার কথা বলি তার যে ওয়েবসাইট আছে, বা বাংলাদেশের যদি ইভ্যালির কথা বলি, তাদেরকে মাথায় বুদ্ধি নাই? তারা কি ওয়ার্ডপ্রেসের নাম শুনে নাই? ওই ডেভেলপাররা কি হচ্ছে মানে ঘাস খায় আর আমরা সবাই হচ্ছে মোরগ পোলাও খাই? বিষয়টা এরকম না। কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওই জায়গাটাতে খুব ইজি করে ফেলতেছে যাদের আসলে একটা ওয়েব ডেভেলপমেন্ট টিম রাখার দরকার নাই, যাদের আসলে রেগুলার ওয়েবসাইটকে আপডেট করার দরকার নেই, যাদের আসলেই ওই পরিমাণ ভলিউম অফ ট্রাফিক নাই, সেজন্য তাদের একটা সাইট দরকার। তার কেউ একজনকে দিয়ে বানাই ফেলতেছে, ওটা ওখানে 1 বছর পরে আসছে, ওরা আসলে ওয়েব ডেভেলপার কোনো দিনও হায়ার করতোই না। তো যাদের ওয়েব ডেভেলপার আসলে হায়ার করার দরকার নাই তাদের ওয়েবসাইট বানাচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টম ভাবে। লার্জ স্কেলের যদি লাগে তাহলে অ্যামাজন কেন একটা ই কমার্স দিয়ে সাইট বানায় বসে থাকে না? ওরা কেন 1000 ডেভেলপার নিয়ে বসে রয়েছে? যে বেজোসকে খায় দেয় কাজ কাম নাই, সে কি দান করতেছে নাকি কি করতেছে? সে তো একটা ই কমার্স দিয়ে সাইট বানাই ফেললেই তো হইতো। কি দরকার ছিল? বাংলাদেশে খুব নাম করা একটা প্লাগইন আছে দোকান, উইড অ্যাপস এর, খুবই পপুলার, হেভি পপুলার। তো তাদের ডেভেলপার কি এই দোকান বসাই দিয়ে কাজ হয়ে যেতে পারতো না? অ্যামাজন স্কেলের কাজ হবে না আসলে। হ্যাঁ, কারণ ওই লেভেলের কাস্টমাইজেশন, ওই লেভেলের এফিসিয়েন্সি, ওই লেভেলের ম্যানেজমেন্ট ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে করা পসিবল হবে না। সো ওয়ার্ডপ্রেস গ্রো হইলে ওয়ার্ডপ্রেসের জিনিসগুলো বানাইতে ডেভেলপার হবে, আর কখনোই ওয়ার্ডপ্রেস বা ওরা আসলে ডেভেলপমেন্টের যে জায়গাটায় নিড সেই জায়গাটা ক্যাপচার করতে পারবে না। তো এই একটা গ্যাপ থাকবে, ভলিউম ওয়াইজ বাড়বে। কারণ হচ্ছে যে কারণ নিউ যাদের আসলে ওয়েবসাইট দরকার নেই তারা সেক্টরে আসতেছে, অথবা রাস্তার পাশে একটা কফি শপ, তাদেরও হয়তো একটা ওয়েবসাইট দরকার, তখন তারা নিশ্চয়ই 5 জন ডেভেলপার হায়ার করে 10 জনের টিম তৈরি করে ফেলবে না, সেটা তাদের জন্য প্র্যাকটিক্যাল না। তখন তারা একজন সস্তায় কোনটা পাবে, থিম আছে ওয়ার্ডপ্রেসের, আমি 10,000 টাকা দিয়ে থিম দিয়ে তৈরি করে খুব চমৎকার ভাবে, খুবই চমৎকার ওয়েবসাইট, এবং আলটিমেটলি এন্ড ইউজার এটার জন্য সে তার কোনো ওপিনিয়ন যায় আসে না, এন্ড ইউজার ইউজ করতে পারতেছে। কিন্তু একটা আসল অর্গানাইজেশন, যেমন আমরা নিজেরাও পার্সোনালি, আমরা যখন হচ্ছে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা করা শুরু করছিলাম, আমরা 1 সপ্তাহের মধ্যে কিন্তু এলএমএস দাঁড় করে আমাদের ব্যাচ 1 শুরু করে দিছি। কিন্তু ব্যাচ 2 তে গিয়ে আমরা যখন আমাদের মতো করে করতে যাচ্ছি তখন আর করতে পারতেছি না। প্লাগইন দিয়ে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে গিয়ে অবস্থা খুবই খারাপ হচ্ছে। পসিবল, সেক্ষেত্রে হয়তো হাসিন হাদার টাইপের ওয়ার্ডপ্রেসের প্রো লাগবে। এখন হাসিন হাদার ভাইয়ের মতো প্রো তো আমরা অ্যাফোর্ড করতে পারতেছি না, তো সেই অবস্থাতে তখন আমরা কি জানি, আমাদের কাস্টম তৈরি করতে হবে। তো আলটিমেটলি আমাদের এলএমএসটা আমাদেরকে নিজস্বভাবে তৈরি করা লাগছে, কারণ আমাদের যে নিড বা যে পারপাসের জন্য আর কি। সো সামারি হচ্ছে এরকম, ইয়েস ওয়ার্ডপ্রেস গ্রো হবে, এর কারণে ওয়েব ডেভেলপার বেশি লাগবে, কিন্তু সবকিছু ওয়ার্ডপ্রেস বা এআই তৈরি করতে পারবে না, প্লাস কমপ্লেক্সিটি বাড়বে। তো যে ফিল্ডে আমি শুরু করি না কেন, আমাকে কন্টিনিউয়াস অ্যাডাপটিভ মাইন্ডসেট নিয়ে আসতে হবে, যে আমি একটা জিনিস শিখলাম আর আজীবন ওই তাবিজ বিক্রি করেই খাবো, সেটা আসলে চিন্তা করে কোনো লাভ হবে না। এটাকে আমি নিত্য নতুন আপগ্রেড করতে হবে, নতুন জিনিসগুলো শিখতে হবে, নিজের স্কিলকে কন্টিনিউয়াস আপগ্রেডের মধ্যে থাকতে হবে, তাইলে আমি টিকবো। আদারওয়াইজ আমি কোনো ফিল্ডেই টিকবো না। ইট ডাজন্ট ম্যাটার ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য কিছু একটা, বা ওয়ার্ডপ্রেসের লাইন বা যে কোনো লাইনেই আমি কোনোভাবেই টিকবো না। ওয়ার্ডপ্রেসও কয়েকদিন পর তাদের ভার্সন চেঞ্জ করে দিবে, কোর চেঞ্জ করে ফেলবে, তখন আমি কি হবে, আমি আবার নতুন করে কিন্তু ওয়ার্ডপ্রেস শিখতে হবে, বা নতুন একটা প্লাগইন আসবে, কিছু একটা আসবে, ওটা আমাকে দেখতে হবে, ডকুমেন্টেশন দেখে কিন্তু আমাকে করতে হবে আর কি। সো কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য কি, অ্যাডাপ্টেবিলিটি ইজ দ্য কি। লম্বা অ্যান্সার হয়ে গেছে, বাট এটা হচ্ছে সামারি আর না, কি। এটা খুবই এফেক্টিভ ভাইয়া, কারণ এই অ্যান্সারটা সবাই খুঁজছে আর কি, কারণ এটা খুব খুব অহরহ আসে এই প্রশ্নটা। এবং এর সাথে আমি একটু যোগ করতে চাই ভাইয়া, কারণ আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার পাবলিক করেছি এক সময়। সো আমি যেটা দেখেছি যে 10 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই কথা শুনে যাচ্ছি আর কি, যে ওয়ার্ডপ্রেস আছে আর তো ওয়েবসাইট লাগবে না। বাট আলটিমেটলি ওয়ার্ডপ্রেস ইটসেলফ ক্রিয়েটেড আ হিউজ মার্কেট প্লেস ফর থিম ডিজাইনার্স, তারপর প্লাগ ইন ডেভেলপার্স। বাংলাদেশে প্রচুর কোম্পানিজ আছে, ইনফ্যাক্ট হাসিন হায়দার ভাইয়েরই নিজের একটা কোম্পানি আছে যারা থিম ডেভেলপমেন্ট করছে বা প্লাগইন বানাচ্ছে, এরকম অনেক আছে। সো আলটিমেটলি এগুলো কিন্তু আসলে প্রোগ্রামারদের ভাত মারছে না, রাদার প্রোগ্রামারদের জন্য আরো স্কোপ তৈরি করছে, বিকজ প্রত্যেকটা টেক প্রোডাক্ট আলটিমেটলি আরো বেশ কিছু প্রোগ্রামারের জন্য লাইফ ইজি করে দিবে। কিন্তু যেটা হচ্ছে আমার মনে হয় সেটা হচ্ছে অ্যামেচার লেভেলে যারা আছে তাদের থেকে তাদের আসলে টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে, এবং যারা একটু স্কিলড তাদের দিকে আসলে দুনিয়া আগাচ্ছে। তো এটা তো শুধু প্রোগ্রামিং না, দুনিয়াতে প্রত্যেকটা পেশাতেই আসলে এই জিনিসটা আছে। তো স্বাভাবিকভাবে আমাদেরও মানুষ হিসাবেও আমরা আস্তে আস্তে এলিয়েন হয়ে যাচ্ছি, আমাদের ভাব চলে যাচ্ছে, আমাদের ভালোবাসা চলে যাচ্ছে, আমাদের অনেস্টি চলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে এলিয়েন হয়ে যাচ্ছি। তো ব্যাপারটা তো আলটিমেটলি একটু রোবোটিক হয়েই যাচ্ছে। সো এনিওয়েজ ভাইয়া, থ্যাংক ইউ। তো আমরা ভাইয়া আর লাস্ট একটা কোশ্চেন নিব, তারপরে আমরা 3 জন আমাদের যে সারপ্রাইজ আছে যারা এসে আপনার সাথে কথা বলবে সেটা আনবো। লাস্ট কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে
সুমাইয়া আফরিন রিশা সে বলছে যে গোল্যাং, আপনি যেহেতু পাইথনের নিয়ে কাজ করেন এবং শেখান, সো সে বলছে যে গোল্যাং ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে কোন দিক থেকে পাইথন থেকে পিছিয়ে আছে, এবং সে একটা শর্ত বলে দিয়েছে যে পাইথন কমিউনিটি বড়, এই কথা বলে সময় নষ্ট করবেন না। তো এইটা ছাড়া আর কোনো কজ আছে নাকি আর কি? প্রথমত হচ্ছে গোল্যাং সম্পর্কে আমার আসলে একদম আইডিয়া নাই। আমি অল্প একটু দেখছিলাম, তাও মনে হয় অলমোস্ট ৫ বছর আগে যখন এটা নতুন নতুন ছিল, ইন্টারেস্টিং ছিল। আমি একটু ঘেটে ঘুটে দেখার চেষ্টা করছি। আমি এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য রাইট পারসন না। পাইথন রিলেটেড আমার কিছুটা নলেজ আছে, বাট আমি পার্সোনালি হচ্ছে গোল্যাং সম্পর্কে যতটা আমার এক্সপেকটেশন ছিল যে এইটার স্টার্টিংটা যত যত হাইপ শুরু হয়েছিল, সেই হিসাবে অ্যাডাপ্টেবিলিটিটা মনে হয় অত বেশি আসে না। এটার এফিসিয়েন্সি লেভেলের অনেকগুলো জিনিস ছিল, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা জিনিসেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিটি কত দ্রুত অ্যাডাপ্ট করতেছে, মানে ওভারঅল কমিউনিটিটা কত দ্রুত অ্যাডাপ্ট করতেছে, এটা দিয়ে অনেক কিছু ডিপেন্ড করে। কারণ একটা ল্যাঙ্গুয়েজ অনেক ভালো হইতে পারে বাই ডেফিনিশন, কিন্তু ওটা ডেভেলপার যদি পাওয়া না যায় তাহলে কিন্তু একটা কোম্পানি যায় না। এবং এটা আমি যেখানে কাজ করি সেটা অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। আমরা একটা ল্যাঙ্গুয়েজ শুরু করছি, পরে আমাদের ফোর্সফুলি সুইচ করা লাগছে, কারণ লোকজনের জন্য হয়তো শিখাটা বা মার্কেটে ডেভেলপার পাওয়া যায় না। এখন আমি যদি মার্কেটে ডেভেলপার না পাই, সেক্ষেত্রে আরেকজনকে নিয়ে ৬ মাস শিখাইয়া ওটাকে একটু এফিসিয়েন্ট করে কাজ করাটা আমাদের জন্য খুব বেশি লস হয়ে যায় যে অর্গানাইজেশন পার্সপেক্টিভে। কারণ আমার শুধু জুনিয়রকে শেখানো লাগতেছে, বিষয়টা এরকম না, আমার সিনিয়র পার্সনের টাইমও কিন্তু ওই দিকে যাওয়া লাগতেছে, কারণ তাকে শিখাইতে হচ্ছে, দেখাইতে হচ্ছে, এতে ডাবল লস হয়। তো এই জন্য হচ্ছে গোল্যাং এর যেই জায়গাটায় মানে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে ওরা সামহাউ সিগনিফিক্যান্ট ওয়াও ফ্যাক্টরটা বিগিনারের জন্য ওয়াও করতে চায় না। তারা সিনিয়র ডেভেলপারকে ইমপ্রেস করার চেষ্টা করছে বলে আমার ধারণা, বা আর্কিটেক্ট যাদের আছে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাদেরকে তারা ইমপ্রেস করতে পারছে, কিন্তু রিপ্লেস করতে পারে নাই, বিকজ ওরা জুনিয়রদেরকে ইমপ্রেস করতে পারে নাই। এটা আমি গোল্যাং সম্পর্কে তেমন কিছুই জানি না, বাট যেহেতু এই ফিল্ডে আসি, এরকম আরো কিছু টেকনোলজি আছে যারা খুবই চমৎকার, কিন্তু অনেক অনেক কারণে তারা আসলে ভালো করতে পারে না। মানে এরকম এরকম অনেক প্রোডাক্টও মার্কেটে সবসময় থাকে যে প্রোডাক্ট অনেক ভালো কিন্তু মার্কেট পায় না, একটু কম দামি প্রোডাক্টটাই হয়তো অনেক বেশি চলে যায়। এটা দুনিয়ার অনেক কিছুতে ঘটে। মোস্ট প্রবাবলি গোল্যাং এর ক্ষেত্রে এটা করতে পারে। আবার অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক পরেও কিন্তু উঠে আসে। পাইথন কিন্তু অনেক পরে কিন্তু হচ্ছে মানে ইয়াতে আসছে, একটা লাইমলাইটে আসছে। পাইথনও অনেক পরে আসছে। পাইথন কিন্তু এই ৮-১০ বছরে শুরু হয় না, অনেক হয়েছে, অনেক বছর থেকে আছে আর কি। সো এটা বলা যায় না যে আলটিমেটলি ফিউচারে কি হবে, বাট এখন মার্কেট পারফরমেন্স অনুসারে আমি পার্সোনালি যতটুকু এক্সপেক্ট করছিলাম গোল্যাং নিয়ে, অতটা আমি পাই নাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি ফার্স্ট আকাশ আহমেদকে আগে অ্যাড করে নিচ্ছি, ও আপনাকে সরাসরি প্রশ্ন করবে। তো হ্যালো আকাশ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো আছি। তো তোমার প্রশ্নটা করে ফেলো কুইকলি ঝঙ্কার ভাইকে। জি ভাই, একজন ফুল স্ট্যাক ডেভেলপারের ইফেক্টিভ জার্নিটা কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনার গাইডলাইন কেমন হবে? প্রথমত জার্নি অনেক ভাবেই হইতে পারে আর কি। প্রথমত একটা জার্নি হইতে পারে যে অনেকেই প্রথমত একটা জার্নি হইতে পারে যে যে কোনো একটা ভাবে আমি স্ট্যাক গুলোকে ভাগ করে ফেলবো, যে আচ্ছা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ভাগ করে ফেলবো, এবং যে কোনো একটা ভাবে হচ্ছে আমি জিনিসটাকে ফিনিশ করব, এবং কোনো একটা জায়গায় যদি হচ্ছে আমি ভালো করতে সুবিধা না পারি, আমি স্ট্যাকের কোনো একটা জিনিসটাকে চেঞ্জ করে ফেলবো। এই মাইন্ডসেটটা রাখতে হবে, স্পেশালি কেউ যদি নিজে নিজে শিখতে চায়। তার মানে আমি ভাগ ভাগ করে ফেলবো। একদম ওভারঅল কোনো একটা জিনিস নিয়ে নিজে নিজে শিখতে গেলে ডিটারমাইন্ড থাকা যাবে না যে আচ্ছা আমি ওই স্টেকে যাব, ওটাতে কিছুদিন ট্রাই করার পরে সুবিধা যদি করতে না পারি, কেউ একজন হয়তো পিএসপি দিয়ে শুরু করলো, বা পাইথনে জ্যাঙ্গো দিয়ে শুরু করলো, বা মার্ন স্ট্যাক দিয়ে শুরু করলো, বা এরকম আরো অনেক স্ট্যাক হইতেই পারে, কম্বিনেশনই হইতে পারে। বাট সেটা গোল না হয়ে হচ্ছে যে সামহাও আমি একটা কমপ্লিট ওয়েবসাইট বানাবো যেটা ফ্রন্ট এন্ড থাকবে, ব্যাক এন্ড থাকবে। এই মাইন্ডসেট দিয়ে করা উচিত। আদারওয়াইজ নিজে নিজে শিখতে গেলে কোথায় যে কোন কারণে তুমি আটকে যাবা বা কি করবা, সেই জায়গাটায় তুমি হয়তো ২ সপ্তাহ ৩ সপ্তাহ সময় নষ্ট করার পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আর কি। সো তোমার গোলটা হবে যে আমি একটা কমপ্লিট ওয়েবসাইট বানিয়ে সেটাকে ডিপ্লয় করব, একটা বানানোর পরে সেকেন্ডটা বানাবো, তৃতীয়টা বানাবো, এইটাই হচ্ছে গোল। এবং সেকেন্ড জিনিস হচ্ছে তোমাকে এটা চিন্তা করতে হবে যে আমি কতটুকু সময়ের মধ্যে করব আর কি। পার্সোনালি আমি অনেকভাবে এক্সপেরিমেন্ট করে দেখছি পোলাপাইনের অভিজ্ঞতা থেকে বা এটা দেখি। তো আমি তারপরে যেটা বুঝতে পারছি যে নিজে নিজে আরামসে শিখবো বলে আমরা যে ধারণাটা করি, আলটিমেটলি এটা অনেক
মানে 90% পোলাপানি করতে পারে না। এই জন্য আমার কথা হচ্ছে যখন আমি শিখবই সিরিয়াসলি শিখবো, এবং এটাই আমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হবে এবং আনকম্প্রোমাইজিং একটা জিনিস হবে। আনকম্প্রোমাইজিং মিনস হচ্ছে এটাই হচ্ছে আমার 6 থেকে 8 ঘন্টা, এমন একটা ভাব যে আমার প্রত্যেক দিনই পরের দিন পরীক্ষা, তার মানে আজকে রাত্রে পরীক্ষার আগের রাতের ফাইট দিতে হবে এবং এইটা তাকে একটা লম্বা সময় পর্যন্ত দিতে হবে। আদারওয়াইজ এটার ভিতরে ছোটখাটো নাট বল্টু প্রচুর আছে, এই নাট বল্টু গুলোর দিকে গেলে ম্যাক্সিমাম সময় ছেলেপেলে দেখা যায় যে হারাই যায় বা ডিস্ট্রাক্টেড হয়ে যায় বা মানুষের বুদ্ধি নেয় আর কি। সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে একবার ডিসিশন নেওয়ার পরে কানটা 6 মাসের জন্য বন্ধ করে দিতে হবে আর কি। আদারওয়াইজ দুনিয়া সবকিছুই ভালো, সব খাবারই ভালো, কিন্তু সব খাবার তুমি খাইতে পারবা না। একজন ফুল স্ট্যাক ডেভেলপার হইতে গেলে টাইম ডিটারমাইন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সোর্সের কিন্তু রিসোর্সের কিন্তু অভাব নাই, তুমি ইউটিউবে পাবা। আমাদের এই সুমিত ভাই যে আছে তার ভিডিওতে মোটামুটি ফুল স্ট্যাকের অলমোস্ট কাছাকাছি জিনিসই তার চ্যানেলে আছে। এছাড়াও আরো অনেক চ্যানেল আছে, আনিসুল ইসলামের চ্যানেলের কথা আমি সবসময় বলি, স্ট্যাক লার্নার চ্যানেল আছে, আরো প্রচুর রিসোর্সই আছে। সো রিসোর্স তোমার কাছে আছে, তোমার যেটা দরকার নিজেকে বাধ্য করা, একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া, এবং দরকার হলে তুমি তোমার যেই যেই রাস্তা আছে রাস্তাকে চেঞ্জ করবা, কিন্তু টার্গেট হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট বানানো যত দ্রুত সম্ভব, এবং এটাকে মিনিমাম 3টা থেকে 5টা ওয়েবসাইট বানাই ফেলো, তাইলে মোটামুটি ইউ আর কাইন্ড অফ রেডি টু বিকাম এ জুনিয়র ডেভেলপার। জি ভাই, ধন্যবাদ। ওকে আকাশ, থ্যাংক ইউ। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো আমি জি ভাই। এখন আকাশকে একটু বিদায় দিচ্ছি, আমরা এখন মেজবাকে ডেকে নিব। তো হ্যালো মেজবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাইয়া। তোমার প্রশ্নটা করে ফেলো ভাইয়া, শঙ্কর ভাইকে। জি, আমাদের হ্যালো, শুনতে পাচ্ছ তুমি আমাদেরকে? জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার প্রশ্নটা করে ফেলো ভাইয়া। জি, আমার প্রশ্ন হচ্ছে একজন ফ্রেশার হিসেবে আমি কিভাবে চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি, কতটুকু শিখলে আমি বুঝতে পারবো যে আমি জবে ল্যান্ড করার জন্য রেডি। আমি কোন একটা স্ট্যাকে মোটামুটি শেষ করার পরে কত মানে আমি আচ্ছা, তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি আমি প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা। ওকে ভাইয়া, যদি বলতে যে আমি এখন জবের জন্য সো সেটার জন্য আমি দুইটা তুমি কাজ করতে পারো। এটা তুমি হচ্ছে মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং স্টাইলেও তুমি কাজ করতে পারো, যে না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি জব পাবো। এরকম যদি উদ্দেশ্য হয়, তো আমি তোমার গোলটাকে আরেকটু পিছনে নিয়ে নিলাম, যে হচ্ছে আমার গোল হচ্ছে যে আমি এই কোন একটা লাইনে জব পাবো, এবং আমার ক্ষেত্রে হচ্ছে জব পাওয়াটা গোল, রাস্তাটা বড় ফ্যাক্টর না। সেক্ষেত্রে তুমি কোনো একটা জব পাওয়া যায় এরকম কোনো একটা গ্রুপে বা সাইটে চলে যাবে আর কি। ইদানিংকালে বাংলাদেশের জবের জন্য আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয়, বা আমি নিজেও ওটাকে খুব বেশি যাই, সেটা হচ্ছে CSE/ইলেকট্রিক্যাল জবস ইন বাংলাদেশ। এই গ্রুপটা খুবই ইফেক্টিভ আমার কাছে মনে হচ্ছে। এছাড়াও রিসেন্টলি আমাকে একজন রিকমেন্ড করছে যে ইন্টার্নশিপ বাংলাদেশ, এই গ্রুপটা তো মোটামুটি আমি রিসেন্টলি কিছুদিন দেখতেছি, সেটা হইতে পারে। এছাড়াও আমি তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড জব খোঁজো তাহলে টক.js আমি প্রায়ই হচ্ছে ওখানে পোস্ট দেখি, আর এছাড়াও বিভিন্ন গ্রুপে দুই একটা র্যান্ডমলি দেখাই যায় আর কি। সো রিভার্স ইঞ্জিনিয়ারিং যদি করতে চাও, তুমি জাস্ট 2 ঘন্টা সময় নিয়ে যাও, 2 ঘন্টা সময় নিয়ে গিয়ে বা 3 ঘন্টা সময় নাও, তারপরে মোটামুটি নেক্সট একটা কাগজ নিয়ে যাও, যে একটা ওই গ্রুপটাকে তুমি স্ক্রোল করে দেখো যে আচ্ছা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের জব যাচ্ছে কি, রিঅ্যাক্ট ওটা চাচ্ছে কি, ওটা যাচ্ছে কি, এবং তুমি হচ্ছে টালি চিহ্ন করো না, টালি চিহ্ন করলা, তারপর দেখলা যে ওকে এই মার্কেটের মধ্যে, ধরো বাংলাদেশের কথা যদি চিন্তা করো, বাংলাদেশের এই মার্কেটের মধ্যে হচ্ছে কোন চাকরিটা বেশি, তুমি হয়তো সবচেয়ে বেশি দেখবা আমার ধারণা অনুসারে PHP, তারপরে হয়তো তুমি হয়তো রিঅ্যাক্ট রিলেটেড কিছু দেখতে পারো, অল্প কিছু পাইথন জ্যাঙ্গো দেখতে পারো, এছাড়াও তুমি র্যান্ডম অনেক কিছু দেখতে পারো, ওয়ার্ডপ্রেস রিলেটেডও দেখতে পারো আর কি। তো তুমি সেখান থেকে একটা জিনিসকে চুজ করে তুমি যে করছো, আবার স্ক্রল করে কি তুমি দেখো যে সবচেয়ে ইজি কোন একটা চাকরি আছে, সেই চাকরিটা ধরে ওই চাকরির মধ্যে রিকোয়ারমেন্টস যা আছে সেগুলো তুমি করার পরে এটা শেষ করতে তোমার হয়তো 2 মাস 3 মাস সময় লাগবে, তারপরে আবার এখানে এসে আবার আরেকদিন স্ক্রল করে ওই টাইপের চাকরি খোঁজো, একটা দুইটা প্রোফাইল নাও, নিয়ে হচ্ছে তুমি দেখো যে ওই জবের রিকোয়ারমেন্টস যা আছে
সেগুলোর মোটামুটি তুমি পারো কিনা। এবং খেয়াল রাখতে হবে যে তোমার একটা জব রিকোয়ারমেন্টসে অনেকগুলো জিনিস থাকে, অ্যাটলিস্ট টপ 5টা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তলার দিকে যত নিজের দিকে যাবো ওগুলোর গুরুত্বটা একটু কম থাকবে আর কি। সো উপরের দিকে জিনিসগুলো তুমি যদি মোটামুটি করতে পারো, জানতে পারো, এরপরে তুমি হচ্ছে ওদেরকে নক দেওয়া শুরু করবা। এমন একটা উদ্দেশ্য থাকবে যে এখনই আমি চাকরি পাচ্ছি না, আমি জাস্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে নক করতে হয়, বা ওরা পোস্টেছে ওই কোম্পানির লোকজনকে কিভাবে খুঁজে বের করতে হয়। কোম্পানির নাম কিন্তু আছে, ওদের ওয়েবসাইটে তুমি চলে যেতে পারো, ওদের নাম সার্চ দিলে কিন্তু ফেসবুকে একটা পেজও মোস্ট অফ দ্য কেসে পেয়ে যাবা, সেখানে তুমি নক দিতে পারো। আবার কে পোস্ট দিছে তারাও নক দিতে পারো যে ভাই বা আপু আপনি পোস্ট দিচ্ছেন, আমার এই প্রোফাইল আছে, আপনি হয়তো আমাকে যদি কনসিডার নাও করেন, বলেন যে আমার কি শিক্ষা লাগবে। এইভাবে কিছুটা নেটওয়ার্কিং করা শুরু করে দিতে পারো। করে দিলে এটা একটা জার্নি হবে। আমি সাধারণত বলি যে শিখতে তোমার মোটামুটি 3 থেকে 4 মাস যদি সিরিয়াসলি শিখো, মানে ফুল টাইম শিখা, যেটাকে আমি বলি যে 6 থেকে 8 ঘন্টা ফুল টাইম যদি তুমি 3 মাস শিখো, যে কোনো স্ট্যাকেই তুমি মোটামুটি জুনিয়র একজন হয়ে যাওয়ার কথা। যে 3 থেকে 6 ঘন্টা এভরি সিঙ্গেল ডে, এবং কোনো গ্যাপ নাই, কোনো ছুটি বুটি বলতে কিছু নাই। বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে সেটা নিয়ে কোনো কথা নাই। তারপরে তুমি যদি করো, এরপরে তোমার 3 থেকে 6 মাস লাগবে কিছু না কিছু একটা ইন্টার্নশিপ অথবা ফুল টাইম জব পাওয়ার জন্য। এবং এই প্রসেসটাকে আমরা মোটামুটি প্রোগ্রামিং হিরোতে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। সেই জিনিসটাই তোমাকে বললাম আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে। তো ভাইয়া, আকাশ যে আগের বার কোশ্চেন করেছিল, সে আর একটা কোশ্চেন করতে যাচ্ছে। আমাদের থার্ড যে ছিল সে কোনো একটা কারণে নাই, সো আমি আকাশকে আবার অ্যাড করে নিচ্ছি আর কি। হ্যালো আকাশ। জি ভাই, ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি জি ভাই, তোমার কোশ্চেনটা হচ্ছে এরকম, আমরা জানি সার্ভারলেস ক্লাউড ফাংশন হচ্ছে ফিউচারে, সেক্ষেত্রে ব্যাক এন্ড অথবা ফ্রন্ট এন্ডের মধ্যে কোন ডিপার্টমেন্টের চাহিদা বেড়ে যাবে বলে আপনি মনে করেন, এবং তা কেন? সার্ভারলেস জিনিসটা আসলে তোমার আলটিমেটলি যে কোনো কিছুই সবকিছুর সমাধান হবে না। সার্ভারলেসটা আমার যতটুকু নলেজ আছে, আমি যতটুকু ইউজ করছি, এটাও সবকিছুর জন্য সমাধান হবে না আর কি। ব্যাকএন্ডেরও আরো অনেক জিনিস চলে আসবে। ধরো তুমি হচ্ছে মাইক্রো সার্ভিস করবা, এটা সেটা করবা, এবং তোমার বড় সিস্টেমের জন্য তুমি সার্ভারলেস দিয়ে পুরোটা হয়তো পারবা না। ছোট বা মিডিয়াম সাইজের অ্যাপ্লিকেশন দ্রুত রান করার জন্য সার্ভারলেস অসাধারণ। আমরা নিজেরাও আমাদের অ্যাপের জন্য সার্ভারলেস দিয়ে শুরু করছিলাম, পরে আমরা শেষ পর্যন্ত টিকতে পারি না ওই লাইনটাতে আর কি। সো ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড এবং ডেভঅপসটা হচ্ছে গত 4-5 বছরে যদি কোনো একটা ফিল্ডে সবচেয়ে বেশি ইনোভেশন হয়, আমার যতটুকু নলেজ অনুসারে, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে ডেভঅপস। সো ডেভঅপস যখন সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে ফেলছে, সেটার ইম্প্যাক্টটা চলে আসছে ব্যাক এন্ডের মধ্যেও। সো ব্যাক এন্ডটাও কিন্তু সিগনিফিকেন্টলি বাড়বে, আরো অনেক কারণে বাড়বে। কারণ আসলে আস্তে আস্তে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পারফরমেন্স দরকার হোক, বা যেই ডাটা প্রসেসিং যেই রিকোয়ারমেন্টস হোক, এই জিনিসগুলো সিগনিফিকেন্টলি কিন্তু বাড়তেছে। এক্সপেকটেশন দিনে দিনে শুধু বাড়তেছে। তার মানে ব্যাক এন্ডে প্রচুর প্রসেস করা, মাল্টি থ্রেডিং করে জিনিসগুলোকে, মানে টাস্কগুলোকে আরো বেশি ইফিশিয়েন্টলি স্কেজুলিং করার নিডটা সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে প্যারালালি হ্যান্ডস অন হ্যান্ড সবকিছু কিন্তু সিগনিফিকেন্টলি বাড়বে। সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভঅপস রিলেটেড হোক, আর সেটা ব্যাক এন্ডের রিলেটেড হোক এবং ফ্রন্ট এন্ডের হোক, সবগুলো সেক্টরে কিন্তু কন্টিনিউয়াস ইনোভেশন ঘটবে। আর ফ্রন্ট এন্ড তো একদম শুরু থেকে বিভিন্ন প্যাকেজ লাইব্রেরি দিয়ে পুরা মাখামাখি করে অবস্থা খুব, মানে হচ্ছে ইনোভেশনে একদম পুরা উপচে পড়তেছে আর কি। তো সব সেক্টরে আমার কাছে মনে হচ্ছে যে গ্রো হবে। ফ্রন্ট এন্ডটা একটু বেশি চোখে লাগে, কারণ এটা খুব মাচ মোর ভিজুয়াল, কারণ এটা আমরা খুব বেশি জানি, দেখি, বুঝি, বা এই রিলেটেড জিনিসগুলো নিয়ে সামহাও একটু কথাবার্তা বেশি হয়। আর ব্যাকএন্ডের ভেরিয়েশনটা একটু সিগনিফিকেন্টলি একটু কম, মানে হয়তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে অল্প কিছু ফ্রেমওয়ার্ক, ওদের হয়তো পপুলার 2-4টা ফ্রেমওয়ার্ক, বা সবগুলো ল্যাঙ্গুয়েজেরই হয়তো জাভার ক্ষেত্রে স্প্রিং আরো কয়েকটা জিনিস আছে এরকম, আর নোডের ক্ষেত্রে এরকম অল্প কয়েকটা আছে হয়তো, এরকম কয়েকটা ধরে নিলেই কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ফ্রন্ট এন্ডে সিগনিফিকেন্টলি বেশি বলে আমাদের কাছে বেশি মনে হয়। কিন্তু ব্যাক এন্ডেরও কিন্তু ইনোভেশন ঘটবে। সার্ভারলেস আমার কাছে মনে হয় না যে সার্ভারলেস আসলে পুরোপুরি রিপ্লেস করে দিবে, কিন্তু সার্ভারলেস একটা ইন্টারেস্টিং জিনিস। এটা আমাদের অনেকেরই অনেক কিছুর জন্য লাইফ ইজিয়ার। আমি পার্সোনালি আমাদের টিমের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিটেড হইছি শুরু করতে গিয়ে। পরে দেখা গেছে যে আমরা এটাকে শুধু লং রানে হচ্ছে এটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি, আর অনেকগুলা কারণ আছে আর কি। সো সার্ভারলেস ইম্পর্টেন্ট, ইউজফুল, এবং হচ্ছে AWS এখানে অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে। আমরা ফায়ারবেসকে ইউজ করতে, সেখানে আছে, এরকম আরো অনেকেই আছে, বাট সবগুলোই করবে। আমার কাছে মনে হচ্ছে যে কেউ আসলে সার্ভারলেস আসলে একটা সিগনিফিকেন্ট ফেনোমেনা হয়ে যাবে বলে আমি এখনো মনে করি না।
তারপরেও টেকনোলজি স্ট্যাকে যে কোনো জিনিস ঘটতে পারে। এখন কি বলতেছি 2 বছর পরে আমি হয়তো কথাটাকে চেঞ্জ করে ফেলতে পারি বেসড অন মার্কেট সিনারিও, আমার নলেজের এবিলিটি। হয়তো আমার নলেজটা এখন একটা সাইডে কর্নারও হইতে পারে আর কি, বাট আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ইটস নট টাইম ইয়েট। ওকে, আই থিঙ্ক আকাশ তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো না? জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আজকে আপনার অনেক সময় নিয়ে ফেলেছি, সো আমি এখন একটু কনক্লুশনের দিকে যাব, বাট আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ 2টা কোশ্চেন করব, একটা বা 2টা আর কি, একটা দিয়েও হয়ে যেতে পারে। সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে লার্ন উইথ সুমিত, আমাদের যে কমিউনিটিটা, যেটার ইভেন্ট আজকে আসলে যে 10,000 মেম্বার হয়েছে। সো লার্ন উইথ সুমিত সম্পর্কে আপনার মতামত যদি একটু দিতেন, যে মানে কি আপনার কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না, হ্যাঁ, মানে একদম অনেস্ট রিভিউ আর কি। ডেফিনেটলি আমি হচ্ছে তোমার যে ভিডিওটা, এটা তোমার ফার্স্ট ভিডিও ছিল কিনা আমি এখনো চেক করে দেখি নাই, কিন্তু নোট সম্পর্কে তোমার যে এক্সপ্লেনেশন ওই ভিডিওটা দেখি আমি নিজেও একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, যেহেতু হচ্ছে আমি যতটুকু জানি অতটুকু শেখানোর সাথে সামহাও ইনভলভ আর কি। সো ওই এক্সপ্লেনেশনের স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এটা হচ্ছে ডিফারেন্ট ফ্রেশ একটা মাইন্ডসেট। সো লার্ন উইথ সুমিত যে গ্রুপটা আছে, কমিউনিটি গ্রুপে আমি জড়িত, কিন্তু অতটা হয়তো অ্যাক্টিভ না, কিন্তু অ্যাটলিস্ট এই ইনিশিয়েটিভটাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে হয়তো তুমি সুমিত একজন ডেভেলপার বা একজন সিটিও যেটা হও না কেন, তোমার চাইতে আরো ধরলাম যে আরো ভালো 2-4জন ডেভেলপার বাংলাদেশে আছে, মানে উইথ ডিউ রেসপেক্ট, তোমাকে আন্ডার এস্টিমেট করতেছি না, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট এই অ্যাঙ্গেলটাতে করি যে তুমি তোমার একটা অর্গানাইজেশনের সিটিও হোক সেইটা, প্লাস তোমার পার্সোনাল লাইফের ব্যস্ততার মাঝখানে যে তুমি তোমার নলেজ যতটুকুই থাকুক, কম বা বেশি থাকুক, সেটাকে যে তুমি সময় বের করে শিখাচ্ছ, এইটা কমিউনিটির জন্য অনেক 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এটা যদি ফিউচারে আরো অর্গানাইজড হয় আর কি, যদি তোমার হয়তো কোনো একটা প্ল্যান থেকে, আমি হয়তো একটু পার্সোনালি কিছুটা জানি, সেটা হইলে আমাদের কমিউনিটিতে এই টাইপের লোকজন যদি আরো 10জন সুমিত যদি আসে, লার্ন উইথ সুমিত একটা ইম্পর্টেন্ট, এর পাশাপাশি লার্ন উইথ এবিসি এক্সওয়াইজি যদি আরো 10টা আসে, বেনিফিট হবে কমিউনিটি। এবং এইটা আমাদের বাংলাদেশের জন্যই আসলে আমরা যদি চিন্তা করি দেশের জন্য আরএমজি একটা বিগ সেক্টর, সেকেন্ড বিগ সেক্টর আসলে কারা হবে, আইটি সেক্টরটাই হবে আর কি। হয়তো একটা সময় পরে সেটা হয়তো আরএমজি কে পিছনেও ফেলাই দিতে পারে আর কি। এবং সেক্ষেত্রে কোয়ালিটি কন্টেন্টের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং যারাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবে, ডেডিকেটেড ভাবে করবে, সেটা ডেফিনেটলি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে। তো তোমার অনেক অনেক ভিডিও আমি দেখি, নোডের অনেকগুলো ভিডিও আমি দেখছিলাম রিসেন্টলি, মাঝে মধ্যে যখন চলে আসে অনেক দূর দেখে ফেলি। আমার কাছে মনে হচ্ছে যে এই যে রিসোর্স গুলো একজন যদি ঠিক মতো করে নিজে শিখতে পারে, তাহলে কিন্তু মোটামুটি একজন ডেভেলপার হওয়ার অলমোস্ট অনেক কিছুই লার্ন উইথ সুমিতে আছে। এবং মোটামুটি যতটুকু দরকার তার চাইতে আরো বেশি আনিসুল ইসলামের চ্যানেলেই আছে, আরো আরো সিগনিফিকেন্ট ইন ডেপথ, আমি যেখানে স্ট্যাক লার্নারকে বলি আর কি। সো এই টাইপের কমিউনিটি গুলার কাছাকাছি লার্ন উইথ সুমিত ডেফিনেটলি আরো অনেক কন্ট্রিবিউট করবে। মাত্র তো 1 বছর হয় নাই, হয়তো 9 মাস আমি যতটুকু দেখলাম 9 মাসের মতো হয়েছে। এটা আরো 2-4 বছর করলে এই 9 মাসের মধ্যে যে ইম্প্যাক্ট, যেই আউটরিচ, এবং আমি পার্সোনালি একজন ফ্যান, অবশ্যই একজন সাবস্ক্রাইবারও বটে। সো সেই হিসেবে আমি শুধু একটা এক্সপেক্ট করবো যে এই ধারাটা কন্টিনিউ থাকবে, এবং তুমি সামহাও তোমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মাঝামাঝি আমাদের কমিউনিটির জন্য তুমি কিছু সময় দিবা, এবং তোমার অ্যাক্টিভিটিস দেখে আরো 5জন সুমিত সাহা আসবে, এসে হচ্ছে আরেকটা হয়তো লার্ন উইথ এক্সওয়াইজি তৈরি করলে আলটিমেটলি আমরা যারা শিখতে চাই তাদের জন্য এই জিনিসটা অনেক অনেক বেশি সিগনিফিকেন্ট একটা জিনিস তৈরি হবে। সেটা তোমার ইনফর্মাল ভাবে হোক, একটা অর্গানাইজড ভাবে হোক, যে কোনো একটা ভাবে হলেই আমরা কিন্তু কিছু না কিছু বেনিফিটেড পাবো, এবং আলটিমেটলি শেখাটাই হচ্ছে উদ্দেশ্য। এবং ভেরিয়েশন যদি আসে, ছেলে ফেলেদের মজা লাগবে, একটা পার্টি ভাব আসবে, রাইট? এখানে ওই ভাই এটা দিছে, অমুক ভাই এটা দিছে, অমুক আপু এটা দিছে, এটা সেটা দিছে, একই টপিক নোট কিন্তু 5 ভাবে আমি যদি 5টা জায়গায় ভিডিও দেখি, আমার কনসেপ্টটা কিন্তু নিজস্ব একটা খুব ক্লিয়ার হবে। আদারওয়াইজ শুধুমাত্র আমি বললাম, আমি যত ভালোই বলি, আমি একটা থিঙ্কিং দিচ্ছি, সুমিত আর একটা থিঙ্কিং দিচ্ছে, আরেকজন আরো 2টা থিঙ্কিং দিচ্ছে। আমি স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই, আমি 5টা ভিডিও দেখলাম বাস। আমার কিন্তু এই 3 জনের চাইতে আমার একটা কম্বাইন্ড একটা ভালো একটা থিঙ্কিং তৈরি হইলো। সো তোমাদের ডেফিনেটলি শুভকামনা, কনগ্রাচুলেশন, এবং তোমরা যাবে আরো অনেক এগিয়ে যাবে, প্লাস তোমাদেরকে দেখে আরো অনেকগুলো হবে, হয়তো আজকে যারা দেখতেছি তাদের ওখান থেকে আরো 2-4টা সেশন, এরকম 2-4টা কমিউনিটি তৈরি হবে, 2-4টা চ্যানেল তৈরি হবে। সেটা ডেফিনেটলি আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট।
থ্যাংক ইউ ভাইয়া ফর ইন্সপায়ারিং ওয়ার্ডস। আর ভাইয়া লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যেহেতু লার্ন উইথ সুমিতে আমরা মানে আমি মূলত এখন জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমটাই কন্টিনিউ করছি, সো তার মানে এই না যে এটা অনেকে ধরে নিয়েছে এটা জাভাস্ক্রিপ্ট বেসড চ্যানেল, বাট আসলে তা না। কিন্তু আমি যেটা করি একটা শেষ না করে আরেকটাতে যেহেতু যাই না, সবাইকে বলিও তাই, তাই টিউটোরিয়ালের ক্ষেত্রেও তাই করছি। যেমন আমি সম্পূর্ণ নোডের একটা সিরিজ কমপ্লিট করেছি, প্লাস হচ্ছে এখন রিঅ্যাক্টের সিরিজ একটা চলছে। সো এছাড়া আমি থিঙ্কিং এর জাভাস্ক্রিপ্ট ওয়ে নামে আমার একটা প্লেলিস্ট আছে, সেখানে মূলত আপনি যেটা বললেন যে স্ট্যাক লার্নারের প্রায় 1000-এর উপরে ভিডিও জাভাস্ক্রিপ্টে আছে। সো তারপরে আনিসুল ইসলাম ভাইয়ের আছে, সো যার কারণে আমি ওইগুলো জায়গাতে আর হাত দেইনি। আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে কনসেপচুয়াল যে জিনিসগুলা, যেমন প্রোটোটাইপ বা এই ধরনের ব্যাপারগুলা, ওয়েস্টিং, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি। সো এবং সেটাতে আমি ভালো সাড়াও পেয়েছি, এবং সাড়াটা আমি মূলত পেয়েছি হচ্ছে ইন্টারভিউ যারা দিয়েছে রিয়েল লাইফ জবে, সেখান থেকে আমি সাড়া পেয়েছি, এবং অনেকেই আমাকে বলেছে প্রশ্ন কমন পড়ে গেছে আর কি। সো এরকম ব্যাপার স্যাপার হয়েছে। সো আপনি ভাইয়া পার্সোনালি কি মনে করেন যে এটা আমাকে কন্টিনিউয়াসলি ফেসও করতে হয়, যে আমার টিচিং স্টাইলটা হচ্ছে আমি আগে হচ্ছে কনসেপ্ট শেখাই, তারপরে হচ্ছে কিন্তু, এবং অনেকে মনে করে আমি আতেল আর কি, যার কারণে আতেলরা যেটা করে আগে থিওরি পড়ে তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল করে। বাট আপনার কি মনে হয় ভাই, হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ? যে আমি কি আসলে থিওরি সম্পর্কে কোনো ধারণা না নিয়েই ডাইরেক্ট প্রজেক্ট করা শুরু করবো, এবং প্রজেক্ট অনুযায়ী আমরা যখন একটা প্রজেক্ট শিখাই, হ্যাঁ, তখন ধরেন আমি একটা ই কমার্স সাইট করছি, সো আমার কিন্তু ওই প্রজেক্টের ইউজ কেস একরকম, আমি যখন আবার একটা টু ডু অ্যাপ বানাবো তখন ইউজ কেস কিন্তু আরেক রকম। তো যেটা হবে প্রোগ্রামার কিন্তু রিলেট করতে পারে না। সো ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে থিওরিটা, আমি মনে করি আর কি। সো আপনার কাছে কি মনে হয় ভাই, যে প্রোগ্রামিং এর জন্য কোন প্রসেসে করা উচিত, আগে থিওরি নাকি আগে প্রজেক্ট? এইটা এটা কিছুটা পার্সোনাল টেস্ট ওয়াইজ ভেরি করতে পারে। সো আমি প্রথমত বলবো যে থিওরি দিয়ে শুরু করো। যদি থিওরি তোমার কাছে কাঠখোট্টা লাগে বা বোরিং লাগে বা তুমি বুঝতেছো না, ঠিক আছে, একটা প্রজেক্ট করো। প্রজেক্ট করতে গেলে ওখানেও তুমি কিছু জিনিস বুঝবে না, না বুঝলে আবার থিওরিতে আসো। এই ধোলাচলের মধ্যে চালাও আর কি। এমন না যে আচ্ছা আমি থিওরি সব কিছু সুন্দর মতো করে শেষ করব, একদম সবকিছু ফিনিশ হয়ে একদম প্যাকেট করার পরে আবার প্রজেক্ট শুরু করবো, এইভাবে চিন্তা করার দরকার নাই। ইটস কম্বিনেশন, ইটস কাইন্ড অফ লাইক এ ভেরিয়েশন আসবে আর কি। তো ভেরিয়েশন আসতে গেলে অল্প একটু শিখলাম, তারপরে একটা কিছু বানাইলে আমার কাছে একটা ভিজুয়াল একটা জিনিস আসলো, আসার পরে মনে হলো ওকে আরে চমৎকার, তো হয়তো অর্ধেক বুঝি নাই, আবার আচ্ছা এইগুলো তো বুঝি নাই, এগুলো কি, সেগুলো আবার ফেরত আসে, আবার থিওরিটিক্যাল দেখলাম আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ভিজুয়াল আউটপুট দেখাটার একটা ইম্পর্টেন্স আছে। তাইলে কি হবে, নিজের কাছে কিছু একটা মনে হয়, নিজে যদি শো অফ কারো কাছে নাও করি, নিজে দেখি যে আচ্ছা আমার ছবিওয়ালা একটা ওয়েবসাইট হইছে, দিস ইজ নট দ্য বেস্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, বাট অ্যাটলিস্ট আমি বানাইছি। তো আমার নিজস্ব একটা ছবি দিয়ে বা কিছু একটা দিয়ে আর কি। সো ভিজুয়াল জিনিসটারও দরকার আছে। একদম চোখ বুঝে হয়তো প্রজেক্টে চলে গেলেও যেতে পারে, একভাবে শুরু করলেই হলো। আলটিমেটলি দুটো একটা সময় না একটা সময় চলেই আসবে আর কি। তো কেউ হয়তো এইভাবে যাবে, কেউ এইভাবে যাবে, কেউ আবার কম্বাইন করে ফেলবে আর কি। সো স্টার্ট উইথ থিওরি, ভালো লাগলে কন্টিনিউ করো, না লাগলে প্রজেক্ট করো, প্রজেক্ট আরো ভালো না লাগলে আবার থিওরিতে আসো, এইভাবে করো আর কি। এবং এক একজনের জার্নিটা এক এক রকমের হবে আর কি। একদম যে সবাই সুমিত সাহার মতো করতে হবে বিষয়টা এরকম না, আবার একদমই কেউই করবে না বিষয়টা এরকম না। সুমিতের একটা টেস্ট আছে, তার একটা পার্সোনালিটি আছে, সেটাই আসলে সামহাউ তার ভিডিওতে তার কথাবার্তায় ফুটে উঠবে। আবার আরেকজনের আরেকটা স্টাইল আছে, সেটা তার কথাবার্তায় ফুটে উঠবে। এখন দুনিয়ার সবাই যে সুমিতকে লাইক করতেই হবে বিষয়টা এরকম না, যদিও অবশ্যই লাইক করা উচিত, তারপরও যে করতেই হবে এমন তো বাধ্যকতা নাই। যদি কারো পছন্দ হয় যাবে, যদি পছন্দ না হয় কিছুদিন দেখার পরে না সুমিত ভাই অনেক বেশি থিওরিটিক্যাল বলতেছে, আমি আরো 2-4টা চ্যানেলে গিয়ে একটা প্রজেক্ট করে এসে আবার যখন মনে হলো আবার সুমিত ভাইয়ের কাছে ফেরত আসলাম। এমন না যে সুমিত ভাইয়ের ভিডিও দেখা শেষ করার আগ পর্যন্ত আরেকজন ভাইয়ের কাছে যাওয়া যাবে না, আরেকজন আপুর কাছে যাবে না, এমন তো কোনো রুলস নাই আর কি। সো ভালো লাগলে ডু ইট, না লাগলে ফাইন্ড এ ভেরিয়েশন। অবশ্যই, এবং সেটাই তো হচ্ছে ওপেন প্ল্যাটফর্মের আসলে সুবিধা। এটা তো আসলে মানে তোমরা লাকি আর কি, আমরা তো এটা পাই নাই, আমাদের তো ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাবে গিয়ে বসে থাকতে হতো। সো এনিওয়েজ, সো এটাই আসলে সবার বোঝা উচিত যে আসলে আমরা কেউই চাই না, মানে অ্যাটলিস্ট আমি চাই না, ভাইয়া নিজে বলছেন চান না যে তোমরা শুধু আমাদের ভিডিওই দেখো। দেয়ার আর লটস অফ, এবং ভাইয়াও আমি শিওর বলবে যে ভাইয়ার কোর্স যদি তোমার প্রয়োজন হয় করো, যদি মনে করো ইট উইল হেল্প ইউ করো, আদারওয়াইজ করো না। মানে আমরা কেউ তোমাদেরকে ফোর্স করছি না, বা কেউই করছে না। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন দিয়ে আজকে আপনাকে আমরা মুক্ত করব আর কি, ভার মুক্ত করবো, অনেকক্ষণ হয়ে গেছে, আপনি প্রচুর কথা বলেছেন। তো ভাইয়া সেটা হচ্ছে যেটা নিয়ে কখনো কথা বলে না কেউ, সেটা আমার পার্সোনাল সেটা হচ্ছে আমরা কি আসলে আমাদের যে কমিউনিটিটা, যেটা যারা শিখতে চাচ্ছে বা হচ্ছে, শুরু থেকেই আমরা কিন্তু ওদের একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বা যে কোনো জায়গায় জব রিলেটেড, লাইক জবে কিভাবে করব, এই কোম্পানিতে কিভাবে জয়েন করব। বাট প্রোগ্রামিং এমন একটা জিনিস বা ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু ডেভেলপ আ প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা
নিজের হতে পারে। সো নিজের ক্রিয়েশন এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলি না, বা এই যে ধরেন আমরা বিভিন্ন জিনিস বানাচ্ছি, হ্যাঁ, সো এটাও কি একটু অনেকের, কারণ সবার মধ্যে আমি জানি এন্টারপ্রেনারশিপ থাকে না, সবার মধ্যে এন্টারপ্রেনারশিপ স্কিল থাকে না, লিডারশিপ স্কিল থাকে না, বাট যাদের থাকে তাদের কি একটু মানে এই ব্যাপারটাও খেয়াল রাখা উচিত কিনা যে যদি নিজের কিছু করা পসিবল হয়, হ্যাঁ, একটা প্রোডাক্ট যদি বানিয়ে ফেলা যায়, ঠিক আছে, তো সেটা কিন্তু আমরা কখনো প্রমোট করি না। সো এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত কি, যে এইটাকে কতটুকু গুরুত্ব দেন আপনি, এই এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট? হ্যাঁ, এটা আজ থেকে হয়তো 3 বছর বা 4 বছর আগে আমাকে জিজ্ঞেস করলে প্রশ্নটার উত্তর ডিফারেন্ট হইতো, এখন আবার একটু ডিফারেন্ট হবে আর কি। তো আজ থেকে 3 বছর আগে আমাকে যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে, তাহলে অবশ্যই আমি বলতাম যে খুব ভালোভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখে তারপরে হচ্ছে বা প্রোডাক্ট বানানো বা যে কোনো একটা সফটওয়্যার বানানো করে তারপরে কেউ একজন ডেফিনেটলি বিজনেসে আসতে পারবে। এই টাইপের প্রচুর এক্সাম্পল আছে আর কি। তো ইদানিংকালে আমার কাছে মনে হচ্ছে যে মানে কিছুদিন করার পরে যে প্রোডাক্ট ডেভেলপ করাটা বিজনেসের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট, এর পাশাপাশি আরেকটু সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাকে আসলে রেডি করে মার্কেটে নিয়ে আসা, এটাকে সার্ভ করা, এটার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা, স্ট্র্যাটেজি ঠিক করা, এই টাইপের কিন্তু সিগনিফিকেন্ট কাজ আছে। তো কেউ একজন যদি নিজে সবকিছু করতে পারে খুবই চমৎকার। আদারওয়াইজ ফর্ম এ টিম, কোনোভাবে একটা টিম তৈরি করো। যেমন আমি পার্সোনালি যেটা করছিলাম যে আমি একজন ডেভেলপার, কিন্তু আমি চিন্তা করছি যে আমি যে একজনকে অ্যাটলিস্ট ফাইনাল ভাবে যখন শুরু করতেছি তখন যাকে টিম মেম্বার হিসেবে হায়ার করা হয়েছে সে গতকালকে আসলে জার্মানি চলে গেছে হায়ার স্টাডি করতে, মোটামুটি 3 বছর পরে। তো ও তাকে যখন হায়ার করা হয়েছে তখন আমি পার্সোনাল ডিসিশন নিয়েছি যে ওকে, টিম হইলো, সে কোডিং করবে, আমি কোডিং জানি, আমি যদিও হয়তো জাভা কম জানি কিন্তু অ্যাটলিস্ট ওটুক মোটামুটি বুঝে ফেলি যে আচ্ছা কিছু একটা ফিক্স করতে হবে বা ওয়ার্ক ফ্লোটা কি অল্প একটু জানি। আমি অনেক সময় খুব টেম্পট করে ডেভেলপারের জন্য যে ওটা কি আমি নিজে করে ফেলি আর কি। কিন্তু আমি তখন একটা ডিসিশন মেক করছি যে আমাদের যেই অ্যাপটা আছে অ্যাপের ভিতরে আমি কোড লিখবো না, আমি স্ট্র্যাটেজি, প্রমোশন, মার্কেটিং এই রিলেটেড কাজগুলো করবো আর কি। তো ইদানিংকালে আমি বলবো যে কারো যদি হচ্ছে খুব ভালো ফ্রেন্ডশিপ থাকে বা কিছু একজন থাকে, একটা টিম ফর্ম করার চেষ্টা করো সাম ওয়েতে করে, সেই হিসেবে একটু ভাগাভাগি করো। তাইলে কি হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টের পাশাপাশি প্রোডাক্টটাকে আসলে স্ট্র্যাটেজিক ভাবে প্লেস করা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক ডেভেলপার দেখা যায় যে প্রোডাক্ট খুবই চমৎকার বানায়, এরকম প্রচুর প্রোডাক্ট আছে, কিন্তু শুধুমাত্র স্ট্র্যাটেজির কারণে অনেক কিছুর কারণে তারা কিন্তু ঠিক ভালো করতে পারে না, বা মার্কেটে এটা আসলে বিজনেস, যেহেতু প্রোডাক্ট শুধু ডেভেলপমেন্টের অংশ না, এটা বিজনেসের একটা অংশ আর কি। সেই কারণে হয়তো গুগল প্লাস খুবই চমৎকার, মানে আমি ইউজ করে একদম আমি নিজেই হচ্ছে ব্লোন এ ওয়ে, কিন্তু সামহাও এটা কাজ করে না। এরকম গুগলের প্রচুর প্রোডাক্ট আছে আর কি। সো কারো যদি এরকম এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট থাকে এটা অবশ্যই পসিবল। তোমার যদি মনে হয় যে না আমি আসলে কোড ডেভেলপার হবো, ফাইন্ড সামওয়ান টিম মেম্বার যে বিজনেস সাইডটা দেখবে। আর তোমার যদি মনে হয় যে না আমি বিজনেস সাইড দেখবো, তাহলে ফাইন্ড এ ডেভেলপার। একটা টিম যদি ফর্ম করা যায় তাহলে অনেক ইজিয়ার। আদারওয়াইজ একা একা দেখা গেছে যে মানে কাস্টমার সাপোর্ট দিব না বাগ ফিক্স করবো নাকি রিলিজ দিব, মানে এই দুইটা মাইন্ডসেটটা সুইচ করাটা ম্যাক্সিমামের জন্য টাফ হয়ে যায় আর কি। তো ইদানিংকালে আমি এই অ্যান্সারটা দিব আর কি। আচ্ছা, সো আপনি আসলে বুঝতে পারছি যে ভাই আপনি আসলে অনেক প্যারার মধ্যে আছেন, যার কারণে বিজনেস নিয়ে আমি বুঝতে পারছি ভাই, এই কারণে এই উত্তরটা আসছে। আমার কাছে জিজ্ঞেস করলে একই উত্তর আসবে। তো আলটিমেটলি যেটার সামারি যেটা দাঁড়ালো যে প্রত্যেকেরই আসলে নিজের লিমিটেশনটা যত তাড়াতাড়ি বুঝে, হ্যাঁ, শেয়ারিং করা, কারণ আরেকজন পার্টনারের উপর ছেড়ে দেওয়া, লাইক আমার জার্নি যদি আমি বলি, সেখানেও আমি আমার কাজটুকু দায়িত্ব নিয়েছি, আরেকজনকে আরেকটা দায়িত্ব দিয়েছি, আপনিও যেরকম করছেন আর কি। তো এই শেয়ারিং মেন্টালিটিটা থাকা এবং একই সাথে দুইটাই চিন্তা ভাবনা মাথায় রাখা, যে কারণ কেউ জানে না কেউ ব্যবসায়ী যে হয়ে জন্মগ্রহণ করে না। সো কে ব্যবসা করবে, কে ইনফ্যাক্ট চাকরি করতে গেলেও আজকালকার দিনে প্রেজেন্টেশন স্কিল প্রয়োজন হয়, যতটুকু জানি তার থেকে বেশি প্রচার করতে হয়, প্রচারেই প্রসার, সেটা কিন্তু চাকরিতেও করতে হয়। তো আমি ওইটা সবসময় বলি যে চাকরি কিন্তু একটা আরেকটা মাইন্ড গেম। লাইক আমরা যেরকম ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষাও একটা মাইন্ড গেম, একদিনের খেলা। সো ওইটাও একদিনের খেলা। সো এরকম ব্যাপারগুলো আসলে আমার মনে হয় আলটিমেটলি ব্যবসা করুক আর যাই করুক, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু আসলে সেলই করবো নিজেদেরকে। হ্যাঁ, সেটা আমি নিজেকে করি আর আমার কোম্পানিকে করি। তো ভাইয়া অনেক থ্যাংক ইউ আজকের এই ইভেন্টে সময় দেওয়ার জন্য, প্রায় 1 ঘন্টারও বেশি সময় দিলেন। আর ভাইয়া প্রোগ্রামিং হিরোর জন্য লার্ন উইথ সুমিতের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। আর পরবর্তীতে যে কোনো ইভেন্টে আপনাকে আবারও সাথে পেতে চাই, আশা করি আপনি সময় দিবেন, এই আর কি। এবং আপনার বাচ্চার জন্য শুভকামনা থাকলো এবং ভালোবাসা থাকলো আর কি পুরো কমিউনিটির পক্ষ থেকে। ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। এবং ডেফিনেটলি লার্ন উইথ সুমিত আরো অনেক এগিয়ে যাবে অবশ্যই। এই জিনিসগুলো আরো বেশি অ্যাড হবে, প্লাস তোমাদেরকে দেখে আরো অনেকেই তাদের ইনিশিয়েটিভ নিবে। আজকে যারা দেখতেছে তারাও হয়তো তাদের ভিতর থেকে কিছু একটা শুরু করবে। তাইলে আমাদের আসলে মানে আমাদের
অডিয়েন্স বা যারা শিখতে চায় সেই সংখ্যাটা অনেক বড়, এবং সেটা কিন্তু একজন হাসিন হায়দার, একজন সুমিত সাহা দিয়ে সব কভার করা পসিবল না। তো এইরকম আরো যত যত আসবে ওভারঅল কমিউনিটি অত বেশি এক্সপান্ড হবে আর কি। সো তোমাদের জন্য কনগ্রাচুলেশন এবং শুভকামনা থাকবে, ইনশাল্লাহ সামনে আরো অনেকবার কথা হবে। থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা যারা দেখলে। তো ভাইয়া বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে।